এক্সকিউজ মি ভাইয়া, আমাকে কি আপনারা আপনাদের সঙ্গে খেলতে নেবেন? অনেকক্ষণ ধরে বেলকনি থেকে দেখছিলাম আপনাদের খেলাটা, খুব ভালো লাগছিল। বিকেলে সোনালি রোদ তখন মাঠের ঘাসের উপরে খেলা করছে। একদল ঘামাক্ত যুবক ইমনের এই নরম কণ্ঠ শুনে একযোগ থেকে থেমে গেল। তাদের চোখে মুখে এক অদ্ভুত তাচ্ছিল্য খেলা করতে লাগলো। রাজীব হাতের ব্যাগটা পিঠে জোরে একটা বাড়ি দিয়ে ইমনের দিকে এগিয়ে আসলো। ইমনের ফর্সা চেহারা আর পরিপাটির সাজ দেখে রাজীবের পৈশাচিক আনন্দ হলো। কি রে দুধের বাচ্চা, কোত্থেকে উদয় হলি? এই এলাকায় তো আগে কখনো কোনো রাজপুত্রকে দেখিনি। নাম কি তোর? আর এখানে খেলতে এসেছিস কোন সাহসে? ভাইয়া, আমি এই এলাকায় নতুন এসেছি। গতকালই ওই যে সামনে 2 নম্বর বিল্ডিংয়ের 5 তলায় উঠেছি আমরা। আমার নাম ইমন। আমি আপনাদের সাথে একটু মেলামেশা করতে চাইছিলাম। একা বাসায় খুব বোর লাগছিল। ওরে আমার সোনা বাবু রে, মেলামেশা করতে মন চাইছে? শোনি মন, এটা বড়দের মাঠ। এখানে রোদে পড়তে হয়, ধুলোবালি মাখতে হয়। তোর এই তুলতুলো শরীর নিয়ে এখানে খেলতে আসলে তো দুদিনেই সর্দি জ্বর বাঁধিয়ে ফেলবি। তার চেয়ে বরং বাসায় যা, মা তোকে হরলিক্স বানিয়ে দিবে, সেটাকে কার্টুন দেখ। আপনারা শুধু শুধু আমাকে নিয়ে হাসাহাসি করছেন কেন? আমি তো আপনাদের কোনো সম্মানহানি করিনি। আমি ভালো ক্রিকেট খেলতে জানি। স্কুল কলেজে আমি আমার টিমের মেইন প্লেয়ার ছিলাম। একবার সুযোগ দিয়ে দেখুন না। সুযোগ? এখানে সুযোগ এমনি এমনি পাওয়া যায় না রে বাবু। এই রাজীব ভাইয়ের টিমে খেলতে হলে আগে প্রমাণ করতে হয় তুই পুরুষ মানুষ। তোর এই মেয়েলি চেহারা দেখে তো মনে হচ্ছে ক্রিকেটের বদলে তোকে পুতুল কিনে দেওয়া উচিত। তোরা কি বলিস রে? রাজীবের কথা শুনে চারপাশের সবাই হো হো করে হাসতে লাগলো। ইমনের কান দুটো অপমানে লাল হয়ে উঠল। সে বুঝতে পারছিল না এরা তাকে কেন এত নিচে নামিয়ে কথা বলছে। সে তো কেবল একটু বন্ধুত্বের হাত বাড়িয়েছিল। ইমনের চোখের এক কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল, যা সে আপ্রাণ চেষ্টা করছিল লুকাতে। কলার ছাড়ুন আমার। আমি আপনাদের সাথে খেলতে এসেছি, আপনাদের বাঁকা কথা শুনতে আসিনি। আপনারা যদি বড় ভাই হয়ে ছোটদের সম্মান দিতে না জানেন, তবে আপনাদের সাথে আমার খেলার কোনো শখ নেই। আমি চলে যাচ্ছি। কি বললি তুই? কত বড় সাহস তোর! আমাদের মুখের উপর কথা বলিস? নতুন এসেছিস এলাকায়, টিকে থাকতে হলে আমাদের পায়ে ধরে সালাম করতে হবে। আর তুই কি না তেজ দেখাচ্ছিস? আজ তোর এই তেজ আমি মাটি করে দেব। বল, ক্ষমা চা। আমি কেন ক্ষমা চাইব? আমি তো কোনো ভুল করিনি। আপনি অন্যায়ভাবে আমার কলার ধরেছেন। ছাড়ুন বলছি। ওরে বাবা, পিচ্চির দিকে অনেক জোর। রাজীব, একে আজ মাঠে একটা শিক্ষা দে, দেখি ওর 5 তলার মা বাবার কাছে কিভাবে ফিরে যায়। রাজীব যখন ইমনের কলারটা আরও জোরে মুচড়ে ধরল এবং হাত তুলল তাকে মারার জন্য, ঠিক তখনই মাঠের চারপাশটা যেন এক অদ্ভুত নীরবতায় ডুবে গেল। একজোড়া জুতো খটখট শব্দে এগিয়ে আসছে। সেই শব্দের মধ্যে একটা আলাদা তেজ আছে। রাজীবের হাতটা শূন্যে থমকে গেল যখন সে সামনে দাঁড়িয়ে থাকা ছায়াময় মূর্তিটিকে দেখল। ওই রাজীব, হাতটা নামা বলছি। তোর সাহস তো দেখে আসমানে উঠে গেছে। একটা অপরিচিত ছেলেকে একা পেয়ে তোরা সবাই মিলে ওর ওপর বীরত্ব দেখাচ্ছিস। তোদেরকে একটুও লজ্জা নেই? তিশার আগমনে মাঠের উত্তাপ যেন মুহূর্তে হিমাঙ্কে নেমে গেল। এলাকায় তৃষাকে চেনে না এমন কেউ নেই। রূপবতী কিন্তু অসম্ভব জেদি আর সাহসী এই মেয়েটা সামনে এলাকার বড় বড় গুন্ডার কথা বলতে সাহস পায় না। তৃষা ধীর পায়ে রাজীবের সামনে এসে দাঁড়ালো, তার চোখে জ্বলন্ত আগুন। না মানে তিশা আপু, আপনি ভুল বুঝছেন। এই ছেলেটা নতুন এসে খুব বড় বড় কথা বলছিল, তাই জাস্ট একটু শাসাচ্ছিলাম। শাসাচ্ছিলাম মানে কি? ও কি তোর বাড়ির চাকর? ও নতুন এসেছে, ও তোকে সম্মান দিয়ে কথা বলছে আর তুই ওর কলার ধরেছিস? হাত ছাড় বলছি এক্ষুনি। আর রাহাত, তুই যে ওর ব্যাগটা মাটিতে ফেলে দিলি, সেটা কে তুলবে? তোর বাবা এসে তুলবে? আপু, আমি তো শুধু খেলতে চেয়েছিলাম। ওরা আমাকে অনেক আজে বাজে কথা বলছে। আরে তুই, তোকে কি ঈশ্বর মুখ দেয়নি? কেউ তোর কলার ধরলে তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবি? এই এলাকায় থাকতে হলে বাঘ হতে হয়, বুঝলি? আর শোন রাজীব, এই ছেলেটা আজ থেকে আমার ছত্রছায়ায় থাকবে। ও এই মাঠেই খেলবে, যখন ওর ইচ্ছে হবে তখন খেলবে। তোদের কারোর যদি চুলকানি হয় তবে সরাসরি আমার কাছে আসিস। কিন্তু আপু, ওকে তো আমরা চিনি না। তুই না চিনলে কি দুনিয়া থেমে থাকবে? আজ থেকে ও আমাদের এলাকার ছোট ভাই। আর ওর ব্যাগটা তোল এক্ষুনি। ওর গায়ে যদি এরপর আর একটা আঁচড়ও পড়ে, তবে রাজীব, তোর ওই বাইকটা আমি মাঝ রাস্তায় জ্বালিয়ে দেব।
আমার জেদ তো তোর জানা আছে তাই না? তিশার ধমকে পুরো মাঠের ছেলেরা যেন কুকুরে গেছে। রাহাত তাড়াতাড়ি ইমনের ব্যাগটা মাটি থেকে তুলে ঝেড়ে হাতে হাতে দিল। রাজীব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তৃষা ইমনের দিকে একবার তাকালো। ইমনের মনে হলো এই মেয়েটি চোখের আড়ালে রাগের চেয়েও বড় কোনো একটা মায়া লুকিয়ে আছে। যা তৃষা কোনো কথা না বাড়িয়ে গটগট করে মাঠ ছেড়ে বেরিয়ে গেল। কে এই মেয়েটা? এত তেজ, অথচ আমার জন্য এভাবে লড়লো। আমি তোর নামও জানি না। এই নতুন এলাকাটা বোধ হয় আমার জীবনের সব কিছু বদলে দেবে। তিশা মাঠ ছেড়ে চলে যাওয়ায় বেশ অনেকক্ষণ পার হয়ে গেছে। ইমন স্তব্ধ হয়ে সেই পথের দিকে তাকিয়ে আছে যে পথ দিয়ে তিশা হেঁটে চলে গেছে। রাজীবরা নিজেদের মধ্যে গজগজ করলেও তিশার ভয়ে ইমনের দিকে আর ফিরেও তাকালো না। পরদিন সকালে ইমন তার নীল রঙের কলেজের ইউনিফর্মটা পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে গলি দিয়ে হাঁটছিল। ঠিক সেই সময় গলির মোড়ে এক পরিচিত ইঞ্জিনের আওয়াজ পাওয়া গেল। তিশা তার স্কুটি নিয়ে বের হচ্ছিল। ইমন কোনো কিছু না ভেবেই একরকম দৌড়ে গিয়ে তিশার স্কুটির একদম সামনে গিয়ে দাঁড়ালো। ওই মরার খুব শখ হয়েছে তোর? কার এত বড় সাহস যে আমার চলন্ত স্কুটির সামনে এসে দাঁড়ায়? চোখ কি পকেটে রেখে হাঁটছিস? আজ যদি পা ভেঙে যেত তবে কি তোর 14 পুরুষ এসে রাস্তা মেরামত করতো? সরি আপু, আসলে আমি আপনাকে দেখে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। মানে আমি জাস্ট কথা বলতে চেয়েছিলাম। প্লিজ রাগ করবেন না, আমি ইচ্ছা করে আসিনি। কথা বলবি তো রাস্তার মাঝখানে মরতে আসবি কেন? সাইডে দাঁড়িয়ে ডাক দিলি তো হতো। জীবনটা কি হাতের মোয়া পেয়েছিস? কে তুই? চিনি তোকে? আর এভাবে রাস্তার মাঝখানে মরণ ছাপ দিতে বের হয়েছিস কেন? কলেজ যাবি নাকি হাসপাতালে? আপু, কালকে আপনি যখন মাঠ থেকে চলে গেলেন তখন আমার খুব খারাপ লাগছিল। মানে আপনার নামটাই জানা হয়নি আমার। আপনাকে অনেক ধন্যবাদ দেওয়ার ছিল, কিন্তু আপনি তো কারোর জন্য 1 সেকেন্ডও অপেক্ষা করেন না। তাই আপনাকে দেখা মাত্রই আমি দৌড়ে এসেছি। ও আচ্ছা, তুই সেই কালকের 5 তলার পিচ্চিটা না, যাকে কালকে উদ্ধার করলাম? হঠাৎ দিতে আসবি ভালো কথা, তাই বলে কি চাকার নিচে ঢুকে যাবি? নাম জেনে কি করবি শুনি? আমাকে নাকি? আমাকে কি? না না আপু, আপনি ভুল বুঝছেন। আসলে আপনার মতো সাহসী মেয়ে আমি আগে দেখিনি, তাই খুব জানতে ইচ্ছে করছিল আপনার নামটা। শোন ছোট ভাই, বেশি পটর পটর করিস না। আমার নাম তৃষা আহমেদ, আর আমি এই এলাকায় কারোর সাথেই অহেতুক মাখামাখি করি না। এবার খুশি? রাস্তা ছাড়বি? তৃষা আহমেদ? বাহ, আপনার নামটা আপনার মতোই সুন্দর। তৃষা আহমেদ নামটা শুনলে কেমন একটা পাওয়ারফুল ভাইব আসে। আর আমার নাম ইমন খন্দকার। ইমন খন্দকার? তা খন্দকার সাহেব রাস্তা থেকে সরবেন এখন, নাকি স্কুটির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম মুখস্থ করবেন? আমার ভার্সিটির ক্লাস আছে, অলরেডি লেট হয়ে যাচ্ছি। আপু, আমি আসলে কালকের জন্য অনেক বেশি কৃতজ্ঞ। ওই বড় ভাইগুলো যেভাবে আমার কলার চেপে ধরেছিল, আপনি না থাকলে কালকে হয়তো বড় কোনো ঝামেলা হয়ে যেত। আমি সত্যি আপনাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। এই শহরে আসার পর আপনি প্রথম মানুষ যার জন্য আমার মনে হলো এই এলাকাটা অতটাও খারাপ না। শনিমন, কৃতজ্ঞতা পকেটে ভরে রাখ। এই দুনিয়াটা কৃতজ্ঞতা দিয়ে চলে না, চলে শক্তি দিয়ে। কালকে তোকে বাঁচিয়েছি কারণ আমার অন্যায় সহ্য হয় না, তার মানে এই না যে প্রতিদিন আমি তোকে পাহারা দেব। নিজের পায়ে দাঁড়াতে শেখ। আর কলেজে যাবি বললি না, যা মন দিয়ে পড়াশোনা কর। মারপিট আর মাস্তানি বড় ভাইদের জন্যই থাকুক, তুই এসবে যাস না। জি আপু, আমি আপনার কথা মনে রাখবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব সাবধানে স্কুটি চালাবেন কিন্তু। দেখা হওয়া না হওয়া ভাগ্যের ব্যাপার, তবে দোয়া করিস যেন আবার স্কুটির সামনে হুটহাট লাভ না দিস। এখন পথ ছাড়। আপনার সাথে কি আবার দেখা হবে না? আমি কি বিকেলে মাঠে গেলে আপনাকে পাবো? আমি কি মাঠের পাহারাদার নাকি? ভালো লাগলে আসবো, না লাগলে নেই। এখন সর। তিশা এক হাত দিয়ে স্কুটির হ্যান্ডেল ঘুরিয়ে গর্জন তুলে চলে গেল। ইমন রাস্তার একপাশে দাঁড়িয়ে তিশার চলে যাওয়া দেখছিল। তার মুখে তখন এক চিলতে হাসি। সে জানে না সামনে কি আছে, কিন্তু তৃষা আহমেদ নামটা তার হৃদয়ের এক বিশেষ জায়গা করে নিয়েছে। ইমনের বাবার বদলি হয়েছে এই জেলার এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে। এলাকা বদলালেও ইমনের কলেজ বদলায়নি, তাই চেনা বন্ধুদের মাঝে ফিরতে পেরে ওর মনটা আজ বেশ ফুরফুরে।
কলেজের বারান্দায় আড্ডা দেওয়ার সময় বন্ধুদের হাসাহাসি আর খুনসুটি ওকে কালকে সেই অপমানের কথা ভুলিয়ে দিচ্ছিল, কিন্তু মনের কোথাও যেন একটা বারবার তিশার সেই জ্বলন্ত চোখজোড়া আর স্কুটি চালিয়ে যাওয়ার দৃশ্যটা ওকে দিচ্ছিল। কিরে ইমন, তুই তো দেখি আজ অন্য জগতে আছিস। আমরা এখানে নতুন সিনেমার প্ল্যান করছি আর তুই কোন রাজকন্যার চিন্তায় বিভোর। আরে না, রাজকন্যা হতে যাবে কেন? আসলে কাল এলাকায় একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এক মেয়ের পাল্লায় পড়েছিলাম, যার রাগ দেখলে বাঘেও জল খায়। ওরে বাবা, আমাদের ইমন খন্দকারকে কোনো মেয়ে ভয় দেখিয়েছে? এটা তো বিশ্বাস করা কঠিন। তা কে সে? নাম কি তার? তৃষা আহমেদ। নামটা যেমন তেজস্বী, মেয়েটা তেমন দাপটে। বিশ্বাস কর আসিফ, এলাকার বড় বড় মাস্তানরা ওর সামনে মুখ খুলতে সাহস পায় না। কাল আমাকে রাজীব ভাইদের হাত থেকে ওই বাঁচিয়েছে। সাব্বাস, তাহলে তো তুই এক বডিগার্ড পেয়ে গিয়েছিস। কিন্তু সাবধান বন্ধু, এই ধরনের মেয়েরা যদি একবার খেপে যায় তবে তোর কপালে নির্ঘাত দুঃখ আছে। বন্ধুদের সাথে আড্ডা শেষ করে ইমন বাড়ির দিকে রওনা দিল। গড়ির মোড়ে পৌঁছাতেই ইমনের নজর পড়ল সামনের দিকে বিকেলের পড়ন্ত রোদে রাস্তার একপাশে একটা রিক্সা দাঁড়িয়ে আছে আর জটলা পাকিয়ে আছে কিছু মানুষ। ইমন একটু এগিয়ে যেতেই দেখলো তৃষা তার স্কুটিটা একপাশে থামিয়ে রেখে খুব যত্ন করে একজন বৃদ্ধ লোকের হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে। লোকটির নাম রিয়াজউদ্দিন। এলাকার সবাই তাকে রিয়াজ চাচা বলে ডাকে। চাচা, আপনি এই বয়সে এত ভারী বাজার নিয়ে একা একা বের হন কেন? আপনার ছেলেরা কি বাসায় নেই? এই রোদ গরমে যদি রাস্তায় শরীর খারাপ করে তখন কি হবে? আরে মা, ওরা তো যে যার কাজে ব্যস্ত। বুড়ো মানুষ ঘরে বসে থাকতে ভালো লাগে না, তাই ভাবলাম টাটকা সবজি নিয়ে যাই। কিন্তু এই মেইন রাস্তাটা পার হওয়ার তো জমের দুয়ারে পার হওয়ার মতো মা, কেউ তো গাড়ি থামায় না। আপনি একদম চিন্তা করবেন না চাচা, আমি থাকতে কারোর সাহস নেই আপনার গায়ে ধুলো লাগানোর। এই যে রিক্সাওয়ালা ভাই, একটু সাইড করে দাঁড়ান তো। চাচা, আপনি আমার হাতটা শক্ত করে ধরুন, এই তো আস্তে আস্তে পা ফেলুন। রাস্তা পার করে দেওয়ার পর রিয়াজ চাচা তৃষার মাথায় হাত দিয়ে দোয়া করতে লাগলেন। তৃষা লোকটির ব্যাগটা তার হাতে তুলে দিচ্ছিল। বেঁচে থাক মা, তোর মতো মেয়ে এই সমাজে এখন খুঁজে পাওয়া কঠিন। সবাই তো শুধু নিজেরটাই বোঝে। তোর মতো এমন মায়া কয়জনের আছে? তোর মা বাবা তোকে খুব ভালো মানুষ করে গড়ে তুলেছেন। চাচা, আপনি এসব বলে আমাকে লজ্জা দেবেন না। এটা তো আমার দায়িত্ব। মানুষ হিসেবে যদি মানুষের পাশে না দাঁড়াই তবে আর লাভ কি? আপনি বাসায় গিয়ে আগে একটু পানি খাবেন, অনেক রোদ আজ। আচ্ছা মা, আসছি। আল্লাহ তোর মঙ্গল করুক। রিয়াজ চাচা চলে যাওয়ার পর তৃষা যখন নিজের স্কুটির দিকে ফিরছিল তখনই তার চোখে পড়ল ইমন একটু দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার দিকে। তৃষা ভ্রুকুচকে ইমনের দিকে এগিয়ে গেল। কিরে, তুই আবার এখানে? তোর কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? যখনই বের হই তখনই তোকে দেখি কোনো না কোনো মোড়ের মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে। গোয়েন্দাগিরি শুরু করলি নাকি? না আপু, আমি তো জাস্ট বাসায় ফিরছিলাম, হঠাৎ দেখলাম আপনি ওই বৃদ্ধ লোকটিকে সাহায্য করছেন। বিশ্বাস করুন আপু, দৃশ্যটা দেখে আমার আপনার প্রতি সম্মান আরো 1000 গুণ বেড়ে গেল। আপনি সত্যি অসাধারণ। শনিমন, পাম দেওয়া বন্ধ কর। আমি সাধারণ মানুষ, অসাধারণ হওয়ার কোনো শখ আমার নেই। আর কাউকে সাহায্য করাটা কোনো মহৎ কাজ না, এটা সাধারণ মনুষ্যত্ব। তুই যদি এখানে দাঁড়িয়ে ওসব চিন্তা করিস তবে তুইও মস্ত বড় বলদ। আপনি যাই বলুন না কেন, আপনার মনটা অনেক নরম। আপনি শুধু ওপর দিয়ে এমন জেদ দেখান, আসলে আপনি অনেক মায়াবতী। মায়াবতী? তুই কি আজ সকালে বেশি করে চিনি খেয়েছিস? তোর কথা তো দেখে গুড়ের মতো মিষ্টি হয়ে যাচ্ছে। শোন ছোট ভাই, বেশি মাতব্বরি করবি না। বাসায় গিয়ে খেয়ে দিয়ে পড়তে বস। কলেজের প্রথম দিন কেমন কাটলো? ভালো কেটেছে আপু, বন্ধুদের সাথে খুব আড্ডা দিলাম। তবে সত্যি বলতে কলেজে থাকাকালীন বারবার আপনার কথা মনে পড়ছিল। ভাবছিলাম আপনি ঠিকমতো ভার্সিটি পৌঁছাতে পারলেন কিনা। আমার চিন্তা তোকে করতে হবে না, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। আর শোন, এখন থেকে এই গলির মোড়ে এভাবে দাঁড়িয়ে থাকবি না। রাজীবরা দেখলে আবার তোকে পেয়ে বসবে। রাজীব ভাইদের আমি আর ভয় পাই না, কারণ আমি জানি আমার পাশে তৃষা আহমেদ আছে। আপনি থাকলে কারোর সাধ্য নেই আমার কোনো ক্ষতি করার। তুই তো দেখি বেশ লায়েক হয়ে গেছিস। আমার নাম ভাঙিয়ে এলাকায় ঘুরবি নাকি? যা এখন বাসায় যা, আমার কাজ আছে। আচ্ছা আপু, যাচ্ছি। তবে আপনার এই রূপটা আমার সারা জীবন মনে থাকবে।
ভালো থাকবেন। তৃষা কোনো উত্তর না দিয়ে স্কুটিতে উঠে স্টার্ট দিল, কিন্তু ইমনের অলক্ষ্যে তৃষার ঠোঁটের কোণে সামান্য এক চিলতে হাসির রেখা দেখা দিল। হয়তো এই প্রথম কেউ তার জেদি স্বভাবের বাইরে তার মায়াটাকে বুঝতে পেরেছে। বিকেলের আকাশটা আজ বেশি পরিষ্কার। ইমন ঠিক করেছে আজ সে প্রাণ ভরে ক্রিকেট খেলবে। তবে এলাকার ওই বড় ভাইদের কাছে সে আর হাত পাততে যাবে না। সে তার নিজের বন্ধুদের ফোন দিল, আসিফ, হৃদয় আর নিলয়। ওরা সবাই ভালো ক্রিকেট খেলে। ইমনের ডাকে সাড়া দিয়ে সবাই আজ এক বিশাল মাঠে এসে হাজির হচ্ছে। ইমনের বন্ধুদের হাতে দামি কিট ব্যাট আর প্রফেশনাল খেলার সরঞ্জাম। ইমনের নির্দেশে সবাই যখন ব্যাগ থেকে ব্যাট বল বের করে স্ট্যাম্প করতে শুরু করলো, ঠিক তখনই মাঠের অন্য পাশ থেকে রাজীব আর তার দলবল এগিয়ে আসতে লাগলো। কিরে আসিফ, মাঠটা দেখে পছন্দ হয়েছে তো? আমি তোদের বলেছিলাম না এখানে প্র্যাকটিস করার জন্য দারুণ জায়গা আছে? দোস্ত, মাত্র না যেন ইডেন গার্ডেন। আমরা এতকাল গলির চিপায় ব্যাট চালিয়েছি, আজ এখানে ধুমায়া খেলবো। কিন্তু ইমন, এই মাঠের যারা রেগুলার প্লেয়ার তারা কি ঝামেলা করবে না? আরে ধুর, মাঠ কি কারো বাপের নাকি? আমরা খেলবো, দেখি কে আটকায়। ইমন যখন আমাদের এখানে ডেকেছে নিশ্চয় ভেবেচিন্তেই রেখেছে। একদম ঠিক। ইমন, তুই শুধু বল কোথায় স্টাম্প কাটতে হবে। আমরা আজ ফুল টিম নিয়ে এসেছি, কাউরে ডরাই না। শোন তোরা, আমাদের মেইন টার্গেট প্র্যাকটিস করা। কারোর সাথে ঝগড়া করতে আসিনি। আমরা আমাদের মতো এক কোনায় পিচ বানিয়ে খেলা শুরু করব। চল, প্রস্তুতি নে। কি ব্যাপার পিচ্ছি? কালকে এক আপুর আঁচলের নিচে লুকিয়ে পার পেয়েছিস বলে কি আজ পুরো বস্তি তুলে নিয়ে এসেছিস সেখানে? তোদের বলেছি না এটা আমাদের মাঠ? রাজীব ভাইয়া, আমরা আপনাদের বিরক্ত করছি না। মাঠ অনেক বড়। আমরা এক কোনায় আমাদের বন্ধুদের নিয়ে খেলছি। মাঠ তো জনসাধারণের জন্য, তাই না? এই দেখ, শহরের ফরিং তো দেখি আজ বেশি ডানা দাপচাচ্ছে। শোন খোকা বাবু, জনসাধারণের জন্য হলেও এই মাঠের একটা অলিখিত নিয়ম আছে। এখানে খেলতে হলে আমাদের পারমিশন লাগে। তোর পারমিশন নিয়েছিস? ভাইয়া, আপনারা কারা যে আপনাদের থেকে পারমিশন নিতে হবে? আমরা আমাদের মতো খেলেছি, আপনারা আপনাদের খেলা খেলুন। ঝামেলা করার তো কোনো দরকার নেই। কি বললি? ঝামেলা করার দরকার নেই মানে? তুই কি জানিস তোরা কার সাথে কথা বলছিস? এই রাজীবের এলাকায় এসে রাজীবকে জ্ঞান দিচ্ছিস? ইমন, তোর বন্ধুদের বল এখনই সরঞ্জাম গুটিয়ে এলাকা ছাড়তে, নয়তো তোদের আজ আস্তে আস্তে পুঁতে ফেলবো। রাজীব ভাইয়া, কলার ছাড়ুন। বারবার কলার ধরাটা কিন্তু আপনার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। কালকের কথা ভুলে গেছেন? তৃষা আপু যদি জানতে পারে আপনি আবার ঝামেলা করছেন, তবে কি আপনার ভালো হবে? তৃষা, তৃষা, আর কতবার ওই মেয়ের নাম ঝাপবি? আজ কি সে তোকে বাঁচাতে আসবে? সে তো আজ এখন নিজের ভার্সিটিতে। আজ তোকে আর এই তোর সাঙ্গপাঙ্গকে হাড়গোড় ভেঙে তবেই বাড়ি ফিরবো। রাজীব আর তার দলবল যখনই ইমনের বন্ধুদের ঘিরে ধরল এবং মারমুখী হয়ে উঠল, ঠিক তখনই মাঠের সীমানার এক পরিচিত ইঞ্জিনের আওয়াজ পাওয়া গেল। তৃষা তার লাল স্কুটিটা একদম রাজীবদের পেছনে এসে থামালো। তৃষার স্কুটি থেকে নেমে হেলমেটটা হাতে নিয়ে গটগট করে এগিয়ে এলো। তৃষার চোখে তখন আগুনের মতো ফুলকি। ওই রাজীব, হাতটা নামা বলছি। তোর কানে কি কালকে আমার কথাগুলো যায়নি, নাকি তুই ইচ্ছে করেই আমার সাথে পাঙ্গা নিতে চাচ্ছিস? না মানে তিশা আপু, আপনি ভুল বুঝছেন। এরা নতুন এসে মাঠ দখল করছিল, তাই জাস্ট একটু কথা বলছিলাম। মুখ বন্ধ রাখ। আমি অনেকক্ষণ ধরে দূরে দাঁড়িয়ে তোদের এই কথা বলা দেখছিলাম। তুই যে এই ছেলেটার কলার ধরলি, এটা কি তোর পরিচয় হওয়ার ধরন? আর তোরা কি পুতুল নাকি? তোদের বন্ধুকে হেনস্থা করছে আর তোরা দাঁড়িয়ে তামাশা দেখছিস? আপু, আমি তো ওদের বলেছিলাম আপনি আমাদের সাথে আছেন, কিন্তু ওরা বলছিল আপনি তো এখন ভার্সিটিতে, আপনি আসতে পারবেন না। তাই রাজীব ভাইয়া আমাকে হুমকি দিচ্ছে। ও, তার মানে তুই আমার গতিবিধির উপর নজর রাখিস রাজীব। আমি কখন আসি আর কখন যাই সেই হিসাব করে তুই মাস্তানি করিস। রাজীব, তোকে আমি শেষবার সতর্ক করছি। কালকে বাইক পাংচার করার কথা বলেছিলাম, আজ কিন্তু বাইকটা আমি সরাসরি থানায় গিয়ে জমা দেব, মনে থাকবে? আপু, আসলে আমরা তো ইয়ার্কি করছিলাম। ইমনের সাথে তো আমাদের পুরনো পরিচয়। ইয়ার কি করবি তোদের বাপের সাথে গিয়ে? এই ইমন, তুই আর তোর বন্ধুরা স্ট্যাম্প গার্ড, দেখি কে তোদের বাধা দেয়। আমি এখানে দাঁড়িয়ে তোদের খেলা দেখব। রাজীব, তুই ব্যাটিং করবি না? যা পিছে যা। আর সাবধান, ইমনের বন্ধুদের সাথে যদি কোনো অসভ্যতা করিস তবে কালকের পর তোরা আর মাঠে মুখ দেখাবি না।
দোস্ত এই আপুটা তো দেখি জ্যান্ত আগ্নেয়গিরি, এক ধমকে মাস্তানদের বিড়াল বানিয়ে দিল। তোদের বলেছিলাম না, তৃষা আপু থাকলে আমাদের কোনো চিন্তা নেই। উনি শুধু সাহসী না, উনি অন্যায়ের জম। কি নিয়ে ফুসুর ফুসুর করছিস তোরা? খেলা শুরু কর। আমি জাস্ট 10 মিনিট থাকবো। এর মধ্যে যদি দেখি কোনো ঝামেলা হচ্ছে, তবে রাজীবের হাত আমি নিজে ভেঙে দেব। ইমন, মন দিয়ে খেলিস, হেরে গেলে কিন্তু খবর আছে। তৃষার উপস্থিতি পুরোপুরি মাঠের চিত্র পাল্টে গেল। রাজীবরা বিড়ালের মতো একপাশে গিয়ে দাঁড়ালো, আর ইমন তার বন্ধুদের নিয়ে বীর পর্দে প্র্যাকটিস শুরু করলো। তৃষা মাঠের এক কোণায় তার স্কুটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে ইমনের ব্যাটিং দেখছিল। তৃষা মাঠের এক কোণায় দাঁড়িয়ে কিছুক্ষণ ইমনের ব্যাটিং দেখলো। ইমনের শটগুলো আজ অন্য দিনের চেয়েও বেশি নিখুঁত হচ্ছে। তৃষা যখন দেখলো রাজীবরা একদম চুপচাপ নিজে খেলছে আর ইমনদের বিরক্ত করছে না, তখন সে তার স্কুটিটা স্টার্ট দিল। যাওয়ার আগে ইমনদের দিকে তাকিয়ে একবার হাত উঁচিয়ে ইশারা করলো, যার অর্থ হলো সাবধানে খেলিস। তৃষার স্কুটিটা মাঠের বাইরে চলে যাওয়ার পর ইমন অনেকক্ষণ সেদিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। ইমনের এই হাসিটা নজর এলেন না তার বন্ধুদের। কিরে এমন, খেলা কি শেষ? তৃষা আপু চলে যাওয়ার পর থেকে তো তুই ব্যাটের বদলে আকাশ দেখছিস। মুচকি হাসির রহস্যটা কি দোস্ত? আরে না, তেমন কিছু না। আমি ভাবছিলাম আপুটা কত ভালো, কালকে আর আজকে যেভাবে আমাদের হেল্প করলো সেটা ভাবলে হাসি আসেই। দোস্ত, সামথিং সামথিং কিন্তু গন্ধ পাচ্ছি। তুই যেভাবে আপুর যাওয়ার দিকে তাকিয়েছিলি আর এখন যেভাবে লাল হয়ে আছিস, এটা কিন্তু শুধু বড় বোনের প্রতি শ্রদ্ধা না। কাহিনী কি খুলে বলতো? তোরা কি যে বলিস না, একদম ফালতু কথা বলবি না। উনি আমাদের এলাকার বড় আপু, উনি আমাদের হেল্প করেছেন, এটাই শেষ কথা। এর মধ্যে অন্য কিছু খুঁজতে যাস না। দোস্ত, মনে হয় তোর থেকে বয়সে কম করে হলেও 3 থেকে 4 বছরের বড় হবে তৃষা আপু। উনি ভার্সিটিতে পড়েন আর তুই মাত্র ইন্টার সেকেন্ড ইয়ার। তুই কি আসলে তৃষা আপুর প্রেমে পড়ছিস? এটা কিন্তু বেশ রিস্কি হয়ে যাবে। তোরা যেমনটা ভাবছিস এমনটা কিছুই না। আমি জাস্ট ওনার সাহসের প্রশংসা করছি। একজন মেয়ে হয়ে এই এলাকার মাস্তানদের যেভাবে কন্ট্রোল করেন সেটা সত্যি দেখার মতো। তোরা অকারণে তিলকে তাল করিস না তো। ইমন, তুই মুখে যাই বলিস না কেন, তোর চোখ কিন্তু অন্য কথা বলছে। দেখ ভাই, তোষা আপু যে লেভেলের জেদি আর দাপুটে মেয়ে, ওনাকে যদি একবার তোর মনের কথা বলিস, হয়তো তোকে মাঠ থেকে লাথি মেরে বের করে দিবেন। স্টপ ইট নিলয়, আমি ওনাকে নিয়ে ওসব কিছু ভাবছি না। তোরা কি ব্যাটিং করবি নাকি বকবক করবি? বল কর আসিফ, আমি এখন ছক্কা মারবো। মুখে বন্ধুদের থামিয়ে দিলেও ইমনের মনের ভিতরে এক ধরনের ঝড় শুরু হয়ে গেছে। সে ব্যাটিংয়ের মন দেওয়ার চেষ্টা করছে ঠিকই, কিন্তু বারবার হৃদয়ের কথাগুলো তার কানে বাজছে। তোর থেকে বয়সে 3-4 বছরের বড়, এই বাক্যটা কেন জানি ইমনের বুকে তীরের মতো বিচ্ছে। সে কি তাকে কোনোদিনও মানুষ হিসেবে গুরুত্ব দেবে, নাকি সারা জীবন ওই পিচ্ছি বা ছোট ভাই বলেই ডেকে যাবে? ইমনের মনে একটা গভীর সংকোচ বা বোধ তৈরি হলো। সত্যি কি আমি তৃষা আপুর প্রতি দুর্বল হয়ে পড়ছি? কিন্তু উনি তো আমাকে একটা বাচ্চার মতো দেখেন। কাল যখন ওনার স্কুটির সামনে গিয়েছিলাম তখন তো আমাকে পিচ্চি বলে ধমক দিলেন, কিন্তু ওই ধমকের আড়ালে তো একটা যত্নও ছিল। তৃষা আহমেদ কি আমাকে কোনো দিন মেনে নিবে, নাকি আমার এই আবেগটা শুধু একটা ভুল কল্পনা? কি রে ইমন, বলতো গেল ওয়াইড, তুই শর্ট খেলি কেন? তুই তো দেখি আসলেও ঘোরের মধ্যে আছিস। দোস্ত, যদি আসলেও পছন্দ করে থাকিস তবে আগে নিজেকে ওনার যোগ্য হিসেবে গড়ে তোল। ওনার মতো তেজস্বী মেয়েকে হ্যান্ডেল করা কিন্তু চারটেখানি কথা না। আসিফ, আমি সত্যি জানি না আমার কি হচ্ছে। কাল থেকে কেন জানি ওনাকে না দেখলে ভালো লাগে না। ওনার বকা শুনতে হলেও সামনে যেতে ইচ্ছে করে। এটা কি প্রেম, নাকি শুধু ওনার সাহসের প্রতি আমার মুগ্ধতা? এটা প্রেমই দোস্ত, তবে তোর রাস্তা অনেক কঠিন। প্রথমত বয়সের গ্যাপ, দ্বিতীয়ত এলাকার পরিস্থিতি, আর সব থেকে বড় বাধা হলো তৃষা আপু নিজে। উনি তো কাউকে পাত্তাই দেন না। তোরা এসব নিয়ে আর কথা বলবি না। তৃষা আপু আমার কাছে এক সম্মানের জায়গা। ওনাকে নিয়ে বাজে কথা আমি সহ্য করতে পারবো না। খেলবি তো খেল, নয়তো আমি বাসায় চলে যাব। ইমনের ধমক খেয়ে বন্ধুরা শান্ত হলো ঠিকই, কিন্তু ইমনের বুকের ভেতরে ধুকপুকানি থামলো না। সে বুঝতে পারছে তার প্রতি তৃষার এক অন্যরকম টান বা মায়ার সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা ঠিক কী ধরনের মায়া
সেটা তো সে জানে না। তিশার এই কর্কশ গলার আড়ালে যে কোমলতা সে খুঁজে পেয়েছে, সেটাই তাকে বারবার টেনে নিয়ে যাচ্ছে তিশার কাছে। ইমন নিজের অজান্তেই তিশার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছে, কিন্তু বয়সের ব্যবধান তার তিশার দাপুটে ব্যক্তিত্ব তাকে বারবার থামিয়ে দিচ্ছে। সকালের মিষ্টি রোদটা আজ ইমনের কাছে অন্যদিনের চেয়ে অনেক বেশি উজ্জ্বল মনে হচ্ছে। কলেজের ইউনিফর্ম পরে সে আজ গলির মুখে ওত পেতে আছে। দূর থেকে তিশার লাল স্কুটির পরিচিত আওয়াজ পাওয়া মাত্রই ইমনের হৃদস্পন্দন বেড়ে গেল। তিশা গেট দিয়ে স্কুটি বের করে মেন রাস্তায় ওঠার আগেই ইমন জান প্রাণ দিয়ে একটা দৌড় দিল। স্কুটির একদম সামনে গিয়ে যখন সে থামলো, তখন তার দম বন্ধ হয়ে আসার উপক্রম। ওই, প্রতিদিন কি তুই মরার প্র্যাকটিস করিস? ব্রেকটা যদি 1 সেকেন্ড লেট হতো তবে তোর হাড় গোড় আজ আমি এই রাস্তায় ঘুরো করে দিতাম। প্রতিদিন আমার স্কুটির সামনে এসে এভাবে খাড়া হোস কেন তুই? কোনো কাজ কাম নেই? দাঁড়ান আপু, একটু একটু দম নিতে দিন। অনেক দূর থেকে দৌড়ে এসেছি তো, তাই বুকটা ফেটে যাচ্ছে। ইমন কয়েকবার জোরে জোরে শ্বাস নিল। তৃষা ভ্রুকুচকে বিরক্ত মুখে ওর দিকে তাকিয়ে আছে। ইমনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কিন্তু তার মুখে এক চিলতে বিজয়ের হাসি। সে কয়েকবার বুক ভরে শ্বাস নিয়ে তৃষার চোখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। হাসছিস কেন পাগলের মতো? কি হয়েছে সেটা বলবি তো? নাকি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁত কেলানোর জন্য আমাকে থামালি? আমার ভার্সিটিতে অনেক কাজ আছে, তাড়াতাড়ি বল। আপু, কালকের জন্য আপনাকে আবারও অনেক ধন্যবাদ। আপনি না থাকলে রাজীব ভাইদের সামনে আমাদের প্রেস্টিজ পাংচার হয়ে যেত। আপনি সত্যিই আমাদের জন্য অনেক বড় একটা উপকার করেছেন। কৃতজ্ঞতা জানানো শেষ, এখন রাস্তা ছাড়। প্রতিদিন এই একটা কথা শুনতে আমার ভালো লাগে না। আর শোন, রাজীবরা এখন তোকে কিছু বলবে না, ওটা আমি হ্যান্ডেল করেছি। এখন যা, কলেজে যা। আপু, দয়া করে আজকে আরেকটু উপকার করবেন। মানে খুবই ছোট একটা রিকোয়েস্ট, প্লিজ না করবেন না। আজকে আবার কি হয়েছে? কোনো মারামারি করে এসেছিস নাকি? নাকি কারো প্রেমপত্র আমার কাছে পৌঁছে দিতে চাস? সন্দেহের দৃষ্টিতে বলছি, ঝটপট বল। না আপু, তেমন কিছু না। আসলে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তার উপর কোনো রিক্সা পাচ্ছি না। আপনি তো আমার কলেজের সামনে দিয়েই ভার্সিটিতে যান। আপনি কি আজকে আমাকে একটু কলেজে নামিয়ে দেবেন প্লিজ? আপু প্লিজ, আজকে আমার একটা খুব ইম্পর্ট্যান্ট প্র্যাকটিক্যাল ক্লাস আছে, ওটা মিস দিলে স্যার আমাকে ফেল করিয়ে দেবে। প্লিজ না করবেন না। কি? তোকে আমি স্কুটিতে বসিয়ে কলেজে নিয়ে যাব? তুই কি জানিস এই এলাকায় আমার একটা ইমেজ আছে? কোনো ছেলেকে পেছনে বসিয়ে তৃষা স্কুটি চালায়, এই দৃশ্য দেখতে তো এলাকার মানুষ হার্ট অ্যাটাক করবে। আপু, আপনি তো কারো তোয়াক্কা করেন না, কে কি ভাবলো তাতে আপনার কি আসে যায়? আর আমি তো আপনার ছোট ভাইয়ের মতো। প্লিজ আপু, আজকের দিনটার জন্য শুধু আমি খুব বিপদে পড়ে যাব, প্লিজ প্লিজ প্লিজ। তৃষা কয়েক সেকেন্ড স্থির হয়ে ইমনের অসহায় মুখটার দিকে তাকিয়ে রইল। ইমনের চেহারায় এমন একটা করুণ আর মায়াবী ভাব আছে, যেটা চাইলেও তাকে বেশিক্ষণ বকা দেওয়া যায় না। তৃষা একটা দীর্ঘশ্বাস ফেলে বিরক্ত মাখা গলায় মাথা নাড়ালো। আচ্ছা ঠিক আছে, ওঠ, কিন্তু খবরদার কোনো কথা বলবি না রাস্তায়। আর কলেজের একটু দূরে তোকে নামিয়ে দেব, একদম গেটের সামনে না। জলদি ওঠ, আমার দেরি হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ আপু, আপনি আসলেই সেরা। আপনি যে রাজি হবেন আমি জানতাম। ইমন দ্রুত তৃষার পেছনে স্কুটিতে গিয়ে বসলো। ইমনের মনের ভেতরে তখন যেন হাজার হাজার খুশির লাড্ডু ফুটছে। তৃষার গায়ের হালকা পারফিউমের সুবাস তার নাকে এসে লাগছে। সে মনে মনে ভাবল, আসিফ আর হৃদয় যদি এই দৃশ্য দেখতো তবে তো ওদের চোখ কপালে উঠে যেত। তৃষা স্কুটি স্টার্ট দিতে দ্রুত গতিতে মেইন রাস্তার দিকে এগিয়ে চলল। ইমনের মনে হচ্ছে আজ বাতাসও যেন ওর কানে বলছে তৃষা খুব কাছাকাছি পৌঁছে গেছে সে। স্কুটির গতির সাথে সাথে ইমনের হৃদস্পন্দন যেন পাল্লা দিয়ে বাড়ছে। এই ছোট্ট একটু জার্নি ইমনের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে রইল। তৃষা স্কুটি স্টার্ট দিয়ে কড়া ভাষায় বলে দিয়েছে সে কোনো কথা শুনতে চায় না, কিন্তু ইমন কি আর চুপ থাকার বান্দা? তৃষার এতটা কাছে বসতে পেরে সে খুশিতে তো আত্মহারা। স্কুটি গলি পেরিয়ে মেইন রাস্তায় উঠতেই ইমন তার বকবকানি শুরু করে দিল। আপু, আপনার স্কুটিটা কিন্তু বেশ দারুণ চলে। আপনি কত স্পিডে চালাতে পারেন? আমার না খুব ইচ্ছে করে আপনার মতো এভাবে বাইক বা স্কুটি চালাতে। আপনি কি আমাকে কোনো দিন শেখাবেন? চুপ করবি তুই? আমি তোকে বলেছি না একদম কথা বলবি না? রাস্তা দেখ আর চুপচাপ বসে থাক। আমার এমনিতেই দেরি হয়ে যাচ্ছে।
আচ্ছা আপু, চুপ করছি। কিন্তু একটা কথা, আপনার স্কুটির কালারটা কিন্তু আপনার চয়েসের তারিফ করতে হয়। লাল রঙে আপনাকে একদম ডানা কাটা পরীর মতো লাগে। আচ্ছা আপু, আপনি কি এই এলাকার বাইরেও এভাবে মাস্তানি করেন? মানে ভার্সিটিতেও কি সবাই আপনাকে ভয় পায়? ইমন, তোকে কি আমি ঘাড় ধাক্কা দিয়ে মাঝ রাস্তায় নামিয়ে দেব? তোকে লিফট দিয়ে আমি বড় ভুল করেছি। তোর মুখ কি একবারও বন্ধ হয় না? সরি আপু, আসলে আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আপনি রাগ করবেন না, আমি আর একটা কথাও বলবো না। কিন্তু মাঝ রাস্তায় নামিয়ে দিলে তো আমি আজ সত্যিই ফেল করব। প্লিজ আপু, এমন করবেন না। আমি একদম লক্ষ্মী বাচ্চার মতো চুপ করে থাকবো, প্রমিস। ইমনের এই হুট করে ইনোসেন্ট বাচ্চা সেজে যাওয়া আর কাদো কাদো গলা দেখে তৃষা আর কিছু বলতে পারল না। সে মনে মনে ভাবলো, এই ছেলেটা একটা আস্ত বিড়ালের বাচ্চা, যাকে না চাই ফেলা না চাই গেলা। তৃষা কোনো মতে রাগ সামলে নিয়ে স্কুটির স্পিড বাড়িয়ে দিল। ইমন কয়েক সেকেন্ড চুপ থেকে আবারও ফিসফিস করে কিছু একটা বলতে শুরু করতেই তৃষা আয়নার চোখে চোখ রাঙিয়ে তাকালো। অবশেষে কলেজের মোড় এসে তৃষা স্কুটি থামলো। নাম এখন। আর শোন, এখান থেকে হেঁটে যাবে। গেটের সামনে নামালে কালকেই সারা এলাকায় ঢোল পিটানো হবে যে তৃষা এক পিচ্চিকে নিয়ে ঘুরছে। যা এখন, দৌড়ে যা। থ্যাংক ইউ ভেরি মাচ আপু। আপনি যে কত ভালো সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সাবধানে ভার্সিটি যাবেন কিন্তু। আবার দেখা হবে। তৃষা কোনো উত্তর না দিয়ে ধোয়া উড়ি স্কুটি চালিয়ে চলে গেল। ইমনের মাঠের মাঝখান দিয়ে এমনভাবে হাঁটতে শুরু করলো যেন সে আজ লটারি জিতেছে। তার মুখে লেগে আছে ফুরফুরে একটা হাসি। সে একা একাই বিড়বিড় করে হাসছে আর গেট দিয়ে কলেজে প্রবেশ করছে। তার এই অদ্ভুত আচরণ দূর থেকে লক্ষ্য করলো আসিফ আর হৃদয়। তারা দৌড়ে ইমনের কাছে চলে গেল। কি রে ইমন, তুই কি সকালে পাগল হওয়ার ওষুধ খেয়েছিস? এভাবে একা একা হাসতে হাসতে রাজপ্রাসাদে ঢোকার মতো কলেজে ঢুকছিস কেন? কাহিনী কি? দোস্ত, তুই কিন্তু ইদানিং খুব চেঞ্জ হয়ে গেছিস। ওই নতুন কলোনিতে যাওয়ার পর থেকেই তোর চালচলন কেমন জানি রহস্যময় লাগছে। সত্যি করে বলতো, কোনো খুশির সংবাদ আছে নাকি? আরে না, কি যে বলিস না তোরা। খুশির সংবাদ হতে যাবে কেন? আকাশটা আজ খুব সুন্দর, আবহাওয়াটা দারুণ, তাই মনটা ভালো লাগছে। তোরা শুধু শুধু সন্দেহ করিস। আবহাওয়া দেখে কেউ এভাবে হাসে না রে পাগলা। তুই নিশ্চয়ই কোনো ধামাকা করেছিস। বল না দোস্ত, আমরা কি তোর পর? আরে ধুর, বললাম তো তেমন কিছু না। আসলে কাল রাতে একটা খুব ফানি ড্রিম দেখেছিলাম, সেটা মনে পড়তেই হাসি পাচ্ছিল। তোরা চল, এখন ক্লাস শুরু হয়ে যাবে। লেট হলে কিন্তু স্যার ঢুকতে দেবে না। হুম, ড্রিম না, অন্য কিছু, সেটা আমরা পরে বের করছি। চল এখন ক্লাস করি। কিন্তু মনে রাখিস ইমন, আমাদের থেকে তুই বেশিক্ষণ কিছু লুকিয়ে রাখতে পারবি না। ইমন তার বন্ধুদের উল্টোপাল্টা বুঝিয়ে বিষয়টা কোনো মতে সামাল দিল। সারাটা ক্লাস তার একদমই মন বসলো না। খাতার পাতায় কলম দিয়ে হিজিবিজি কাটছিল আর বারবার মনে পড়ছিল স্কুটির পেছনের সিটে বসে কাটানো সেই মুহূর্তগুলো। ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই ইমন কারোর জন্য অপেক্ষা না করেই দ্রুত বসার দিকে রওনা দিল। বসার না, এটা বাসার হবে। দ্রুত বাসার দিকে রওনা দিল। তার মনে হচ্ছে যত দ্রুত সম্ভব এলাকায় পৌঁছানো দরকার। যদি আবারও রাস্তায় তৃষার সাথে দেখা হয়ে যায়। সেই দিনের স্কুটি রাইডের পর ইমনের সাহস যেন কয়েক গুণ বেড়ে গেছে। এখন সে আর শুধু শুধু সুযোগের অপেক্ষায় থাকে না, বরং সুযোগ তৈরি করে নেয়। প্রতিদিন সকালে তৃষা ভার্সিটিতে যাওয়ার জন্য গেট খুললেই দেখা যায় ইমন আগে থেকে গলির মোড়ে দাঁড়িয়ে আছে। কখনো হাতে একটা চকলেট, আবার কখনো অকারণে কোনো পড়ার নোটস নিয়ে সে তৃষার সামনে এসে হাজির হয়। তৃষা প্রথমে খুব বিরক্ত হতো, কড়া গলায় ধমকও দিত, কিন্তু ইমনের সেই পরিচিত ইনোসেন্ট হাসির কাছে তার রাগ বেশিক্ষণ টিকত না। এই ছেলে, তোর কি আর কোনো কাজ নেই? প্রতিদিন আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকিস কেন? মানুষ দেখলে কি ভাববে? আপু, মানুষ কি ভাববে সেটা তো আপনি কোনোদিন তোয়াক্কা করেন না। আমি তো জাস্ট আপনাকে হাই বলতে এসেছি। আর এই দেখুন, আপনার জন্য একটা ডেইরি মিল্ক এনেছি। কালকে বলেছিলেন না আপনার মাথা ব্যথা করছে, মিষ্টি খেলে নাকি মাথা ব্যথা কমে। আমি কখন বললাম মিষ্টি খেলে মাথা ব্যথা কমে? তুই নিজের মন গড়া কথা বলা বন্ধ করবি? আর এই চকলেট আমি নেব না, তুই নিজে খা। যা, কলেজে যাবি না? আপনি না নিলে আমি কিন্তু এখান থেকে নড়ব না। আর আপনি
না নিলে এই চকলেট আমি রাজীব ভাইকে দিয়ে দেব। তখন সে ভাববে আপনি তাকে দিয়েছেন। তো সাহস তো কম না, আমাকে ব্ল্যাকমেল করছিস? দে এইদিকে, আপদ বিদায় হ। আর শোন, কাল থেকে যদি তোকে এখানে দেখি তবে তোর কান টেনে লম্বা করে দেব। তৃষা মুখে ধমক দিলেও ইমনের দেওয়া চকলেটটা সে ব্যাগে ভরে নিত। এভাবে দিনের পর দিন চলতে লাগলো। ইমন কখনো তৃষার স্কুটি মুছে দিত, কখনো বা তৃষা ভার্সিটি থেকে ফেরার পথে রাস্তার মোড়ে দাঁড়িয়ে তাকে আইসক্রিম খাওয়ার আবদার করত। তৃষা প্রথমের দিকে ইমনের এই চঞ্চলতাকে বাচ্চা মানুষের পাগলামি মনে করে এড়িয়ে যেত, কিন্তু ইমনের নিরন্তর চেষ্টা আর তার মায়াবী ব্যবহারের কারণে তৃষার মনের কোঠরে বরফ আস্তে আস্তে গলতে শুরু করলো। একদিন বিকেলে তৃষা ভার্সিটি থেকে ফিরে বাড়ির সামনের ছোট বাগানটায় বসেছিল। এমন সময় ইমন গুটি গুটি পায়ে সেখানে হাজির হলো। তৃষা আজ তাকে দেখে চেঁচিয়ে উঠল না, বরং শান্ত চোখে তাকালো। কি ব্যাপার, আজ কি আবার কোনো ইম্পর্টেন্ট ক্লাস আছে নাকি? না আপু, আজ কোনো ক্লাস নেই। আজ শুধু আপনার সাথে একটু গল্প করতে আসলাম। আপনি কি খুব টায়ার্ড? টায়ার্ড হব না কেন? সারাটা দিন ক্লাস আর ল্যাব করে শরীর আর চলে না। তুই বস এখানে, বল পড়াশোনা কেমন চলছে? ওই রাজীবরা কি এখনো তোকে ডিস্টার্ব করে? বাপরে, আজ সূর্য কোন দিকে উঠেছে? আপনি আমাকে বসতে বললেন আর আমার খোঁজ নিলেন। আমি কি স্বপ্ন দেখছি তৃষা আপু? বেশি বাড়াবাড়ি করিস না ইমন, মানুষ কি সবসময় রেগেই থাকে? তুই ছেলেটা আসলে খুব অদ্ভুত। আমার মতো একটা জেদি মেয়ের সাথেও তুই এইভাবে মিশে গেলি এটা আমি ভাবিনি। সত্যি বলতে এখন তোকে দেখলে আর বিরক্ত লাগে না। তুই না থাকলে গলিটা কেমন যেন খালি খালি লাগে। সত্যি বলছেন আপু? তার মানে আমি কি আপনার ফ্রেন্ড লিস্টে নাম লেখাতে পেরেছি? ফ্রেন্ড লিস্ট নাকি সেটা জানি না, তবে হ্যাঁ, তুই আমার একমাত্র ছোট ভাই যে আমার ধমক খেয়েও পালায়নি। এখন থেকে আর কোনো সমস্যা হলে আমাকে বলবি। আর হ্যাঁ, ওই চকলেটগুলো কিন্তু অতটা খারাপ না। তৃষার মুখে এমন সহজ কথা শুনে ইমনের বুকটা খুশিতে ভরে উঠল। সে বুঝতে পারছে তৃষার সাথে তার সম্পর্কের দেওয়ালটা ভেঙে গেছে। তাদের মধ্যে এখন এক চমৎকার সুসম্পর্ক গড়ে উঠেছে। তৃষা এখন ইমনকে দেখলেই হাসে, তার সাথে টুকটাক খুনসুটিও করে। এলাকার মানুষও অবাক হয়ে দেখে যে তৃষার সামনে কেউ মুখ খোলার সাহস পেত না। সেই তৃষা এক পিচ্চি ছেলেটার সাথে কত সুন্দর করে গল্প করছে। ইমনের মনে হচ্ছে তার প্রথম মিশন সফল হয়েছে। বিকেলের সোনালি আলোয় এলাকার পরিবেশটা এখন বেশ শান্ত মনে হলেও ভেতরে ভেতরে এক প্রলয়কারী ঝড়ের প্রস্তুতি চলছে। রাজীব আর তার দলবল মাঠের একদম অন্ধকার কোণায় এক জায়গায় জড়ো হয়েছে। তাদের মুখগুলোয় ছায়াচ্ছন্ন আর চোখগুলো হিংসায় জ্বলছে। যে তৃষাকে তারা জমের মতো ভয় পেত, সেই তৃষাই এখন ইমনের সাথে হাসি মুখে গলি দিয়ে হেঁটে যায়। এই দৃশ্যটা তাদের পুরুষে আঘাত করেছে। তোরা কি দেখেছিস ব্যাপারটা? আমাদের সাথে যে মেয়েটা ঠিকঠাক মতন কথাই বলে না, সে ওই ইমনের সাথে বসে রাস্তার মোড়ে ফুচকা চিবুচ্ছে। এলাকার ডন তৃষা আহমেদ এখন একটা ইন্টারের ছেলের সাথে হাসাহাসি করে। এটা আমাদের জন্য অপমানের। ঠিক বলেছিস রাজীব। কালকে দেখলাম তৃষা নিজের হাতে ইমনের জন্য আইসক্রিম কিনে আনলো। আমরা চাইলে তৃষার সামনে দাঁড়াতে পারি না। আর ওই পিচ্চিরা ওর স্কুটির পিছনে বসে আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসে। ওর সাহস তো দিন দিন আসমানে উঠে যাচ্ছে। রাজীব, কিছু একটা তো করতেই হবে। এভাবে চললে এলাকায় আমাদের আর কোনো দাম থাকবে না। কিন্তু করবোটা কি? তৃষাকে তো তুই চিনিস, ও যদি একবার বুঝতে পারে আমরা কোনো চাল চালছি তবে আমাদের জ্যান্ত পুঁতে ফেলবে। ডিরেক্ট কিছু করলে তো ধরা খাবই। আমাদের এমন কিছু করতে হবে যাতে তৃষা নিজেই ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এমন একটা চাল চালতে হবে যেন ওদের এই পীড়িত বিষ হয়ে যায়। তৃষার ইগো অনেক বড়, সেই ইগোতে আঘাত করতে পারলেই কাজ শেষ। কি করবি তুই? মাথায় কোনো বুদ্ধি আছে নাকি শুধু শুধু গর্জাচ্ছিস? বুদ্ধি আছে বলে তো তোদের ডাকছি। আমি একটা ছক কষেছি। এমন কিছু একটা রটাবো বা এমন কিছু প্রমাণ করব তৃষার সামনেই আনবো যে ইমন ওকে চিনবে না। কাল থেকে মিশন শুরু। তোরা শুধু আমি যা বলি তা করবি। ইমনকে এই এলাকা থেকে লাথি মেরে বের করার দায়িত্ব আমার। রাজীবের কুটিল হাসি অন্ধকারের মাঝে আরো ভয়ানক দেখালো। তাদের পরিকল্পনার বিস্তারিত তারা গোপন রাখলো, কিন্তু ইমনের মাথার উপরে যে একটা কালো মেঘ জমেছে তা স্পষ্ট। অথচ এদিকে ইমন আর তৃষার জগৎটা একদমই ভিন্ন। তৃষা এখন ইমনের প্রতি অনেকটা সহজ হয়ে গেছে। ইমনের সেই বোকা বোকা জোকসগুলো যা আগে তৃষাকে বিরক্ত করতো, এখন সেগুলো শুনলে তৃষার ঠোঁটের কোণে অলক্ষেই হাসি ফুটে ওঠে। আপু, আপনি কি জানেন হাতি কেন লাল জুতো পরে না? কারণ তার তো কোনো লাল জামা নেই। তুই কি আর বড় হবি না ইমন?
এত পচা জোকস কোত্থেকে শিখিস? আমার তো মাঝে মাঝে মনে হয় তোর বয়স 17 না 7 বছর। তোকে লিফট দেওয়াটাই আমার ভুল ছিল। কেন আপু, আমার জোকস শুনে তো আপনি হাসলেন। আমি জানি আপনার ভেতরে একটা পিচ্চি লুকিয়ে আছে যে সারাক্ষণ সবার সাথে গম্ভীর হয়ে থাকার নাটক করে। আসলে আপনি অনেক কিউট। কিউট? আমাকে এই কথা বলার সাহস আর কারো আছে এই এলাকায়? তুই ছাড়া আর কেউ বললে এতক্ষণে তার দাঁত ভেঙে হাতে দিয়ে দিতাম। আর তোর এই পাগলামিগুলো এখন কেমন জানি সয়ে গেছে। আপু, কালকে কি আমরা ওই লেকের পাড়ে ঘুরতে যাব? ওখানে না বিকেলের বাতাসটা খুব সুন্দর। আমি আপনাকে ওই জায়গার সেরা চটপটি খাওয়াবো। প্লিজ না বলবেন না। আচ্ছা বাবা, যাব, কিন্তু শর্ত একটাই, রাস্তায় কোনো ফালতু জোকস বলা যাবে না। আর হ্যাঁ, বিল কিন্তু তোকেই দিতে হবে, কারণ চটপটির আবদার তোর। একদম ডান, বিল আমি দেব। আপনি শুধু আমার পাশে বসে একটু হাসবেন, তাহলেই আমার বিল শোধ হয়ে যাবে। তৃষা ইমনের কথায় একটা হালকা ধমক দিলেও তার চোখে মায়া ছিল। তারা এখন প্রায়ই বিকেলে একসঙ্গে ঘুরতে বের হয়। তৃষার স্কুটির পেছনে বসে ইমন এখন আর ভয় পায় না, বরং এক ধরনের অধিকার বোধ করে। তৃষাও খেয়াল করেছে ইমনের সাথে কথা বললে তার সারাদিনের ক্লান্তি ঘুচে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুখে ইমনের মা রেহেনা বেগম বাসার সামনেই বারান্দায় দাঁড়িয়ে তোমরা কাকে খুঁজছো? নতুন এলাকায় এসে ইমনের কাছে এখনো এসেছো সবার সাথে বুঝি? ওভাবে ও তো চেনাজানা এখনো হয়নি কলেজ তার। থেকে ফেরেনি। ঠিক তখনই রাজীব আর রাহাতকে বেশ ভদ্রবেশে তাদের গেটের সামনে এসে দাঁড়াতে দেখা গেল। তাদের চোখে মুখে এক কৃত্রিম দুশ্চিন্তার ছাপ। রেহেনা বেগম অবাক হয়ে তাদের দিকে তাকালেন। না কাকিমা, আমরা আসলে আপনার সাথে একটু কথা বলতে এসেছিলাম। বিষয়টা একটু বেশি সেনসিটিভ, তাই ভাবলাম আপনাকে জানানো আমাদের দায়িত্ব। আমরা এই এলাকার বড় ভাই, ইমনের ভালো চাই বলেই এসেছি। কেন বাবা, কি হয়েছে? আমারই মনের কোনো বিপদ হয়েছে নাকি? ও কি কারোর সাথে ঝগড়া করেছে? ঝগড়া করলে তো কথাই ছিল না কাকিমা। আসলে ইমন তো আমাদের এই এলাকায় নতুন, তাই ও সব কিছুর মার প্যাচ বোঝে না। কিন্তু আমাদের এলাকার তৃষা নামের একটা মেয়ে ওকে যেভাবে নিজের চালে ফাঁসাচ্ছে, সেটা দেখে আমাদের খুব খারাপ লাগছে। আপনার ছেলে তো এখনো ছোট, ওর সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। তৃষা, ও তো ইমনের বড় আপু হিসেবে জানি। ইমন তো ওর কথা প্রায় বলে। ও নাকি ইমনকে অনেক সাহায্য করে। সাহায্য না করি অন্য কিছু, সেটা আপনার এলাকায় বের হলে শুনতে পারবেন কাকিমা। মেয়েটা ইমনের চেয়ে বয়সে অনেক বড়, ভার্সিটিতে পড়ে, অথচ আপনার ছেলেকে নিজের স্কুটির পিছনে বসিয়ে ও সারা এলাকা মাতিয়ে বেড়াচ্ছে। মানুষের মুখে মুখে এখন শুধু ওদের কথাই। লোকে বলা বলি করছে আপনার ছেলের বয়স কত আর ওই মেয়ের বয়স কত। এতে কি আপনাদের পরিবারের মান সম্মান বাড়ছে? তোমরা এসব কি বলছো বাবা? আমার ইমন তো খুব শান্ত ছেলে। ও কি তবে কোনো ভুল পথে পা বাড়াচ্ছে? মেয়েটা এমনিতেই খুব জেদি আর রাগী, এলাকার কেউই ওর সাথে মেশে না। এখন সে আপনার ছেলেকে হাতের পুতুল বানিয়ে নিজের সাথে ঘুরিয়ে বেড়াচ্ছে। মানুষ এখন হাসাহাসি করে, তখন আমাদের খুব লজ্জা লাগে। আমরা তো আপনারই ছেলে, তাই ভাবলাম মা হিসেবে আপনার সতর্ক করে দেওয়া হওয়া দরকার। ইমনের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাওয়ার আগেই ওকে সামলান। রাজীব আর রাহাত নিজেদের কাজ সেরে দ্রুত সেখান থেকে বিদায় নিল। তারা জানে একজন মায়ের মনে সম্মানের ভয় ঢুকিয়ে দিতে পারলে কাজ অর্ধেক হয়ে যাবে। রেহেনা বেগম পাথরের মূর্তির মতো বারান্দায় দাঁড়িয়ে রইলেন। তার কানে বারবার রাজীবের কথাগুলো বাজতে লাগলো। আপনার ছেলের চেয়ে বয়সে বড় মেয়ে, পুরো এলাকা মাতিয়ে বেড়াচ্ছে। পরিবারের সম্মান, ইমনের প্রতি তার যে অগাধ বিশ্বাস ছিল, তাতে আজ প্রথম সন্দেহের ফাটল দেখা দিল। কিছুক্ষণ পর ইমন হাসি মুখে গুনগুন করতে করতে বাসায় ফিরল। তার হাতে তৃষার প্রিয় চকলেট। সে জানতো না তার জন্য ঘরে এক বিশাল ঝড় অপেক্ষা করছে। রেহেনা বেগম গম্ভীর মুখে বসার ঘরে বসেছিলেন। ইমনকে দেখা মাত্রই তার কণ্ঠে স্বর কঠোর হয়ে উঠলেন। ইমন, এদিকে আয়। আমার চোখের দিকে তাকিয়ে বল, তুই সারাদিন কার সাথে ঘুরে বেড়াস? কার স্কুটির পেছনে তোকে এলাকায় দেখা যায়? মা, মানে তৃষা আপুর কথা বলছো? ও তো আমাদের পাড়ার বড় আপু। আমাকে মাঝে মাঝে কলেজে নামিয়ে দেয়, আর আমি ওনার সাথে একটু চা নাস্তা করি। এতে দোষের কি? দোষের কি সেটা আমি এখন বুঝছি। তুই কি জানিস না সমাজ বড় নিষ্ঠুর? একটা তোর থেকে বয়সে বড় মেয়ের সাথে তোকে কেন সারাক্ষণ দেখা যাবে? লোকে আমাদের পরিবার নিয়ে নোংরা কথা বলছে। আজ থেকে আমি তোকে সাবধান করছি, ওই মেয়ের সাথে আর কোনো যোগাযোগ রাখবি না। মা, তুমি কার কথা শুনে এসব বলছো? তৃষা আপু খুব ভালো মানুষ, ও আমাকে সাহায্য করে।
তুমি কেন অকারণে ওনাকে ভুল বুঝছো? খবরদার ইমন, তর্কে যাবি না। কাল থেকে আমি যেন আর না শুনি তুই ওই মেয়ের ছায়া মারিয়েছিস। আমার মান সম্মান আমি এভাবে ধুলোয় মিশিয়ে দিতে পারবো না। নিজের ভবিষ্যৎ নষ্ট করিস না একটা বয়স্ক মেয়ের পাল্লায় পড়ে। ইমনের পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। সে বুঝতে পারছে না হঠাৎ কি এমন হলো যে তার মা তৃষাকে নিয়ে এত বড় অপবাদ দিল। তার মনে হলো রাজীবের এই কুটিল হাসিগুলো এখন তার ঘরের ভেতরে বিষ ছড়াচ্ছে। ইমনের বুকের ভেতরে এক অসহ্য যন্ত্রণা শুরু হলো। একদিকে তার মা আর অন্যদিকে তার প্রতি মায়ার হাত বাড়ানো সেই জেদি অথচ নরম মনের তৃষা আহমেদ। রাজীবদের বিষাক্ত কথাগুলো রেহেনা বেগমের মনে গভীর ক্ষত তৈরি করেছে। পরদিন সকাল থেকেই ইমনের জীবনটা যেন এক অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে গেল। ইমন যখনই কলেজের জন্য বের হতে যায় তখন তার মা দরজায় এসে দাঁড়ান। এমনকি কলেজের ছুটির সময়ও হলেও মা নিজের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকেন। ইমনের ফোন চেক করা থেকে শুরু করে প্রতিটা পদক্ষেপ নজরদারি শুরু হয়েছে। ইমনের মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে। সে কিছুতেই বুঝতে পারছে না কেন হঠাৎই তার মা এমন আচরণ করছেন। মা, তুমি কি আমার উপর গোয়েন্দাগিরি শুরু করেছো? আমি কলেজে যাচ্ছি নাকি অন্য কোথাও সেটা কি এখন থেকে তোমাকে লিখে দিতে হবে? কেন আমাকে এভাবে চোখে চোখে রাখছো? হ্যাঁ রাখছি। আমি মা, তোকে বিপদ থেকে বাঁচানো আমার দায়িত্ব। আর এই বিপদটা সাধারণ কোনো বিপদ না, এটা আমাদের বংশের মান সম্মান ডুবিয়ে দেওয়ার বিপদ। আমি তোকে ওই মেয়ের জাল থেকে বের করেই আনবো। তুমি বারবার তৃষা আপুকে টেনে আনছো কেন মা? উনি আমার কোনো ক্ষতি করেননি, বরং উনি আমাকে এই এলাকায় সম্মান নিয়ে চলতে শিখিয়েছেন। তুমি অকারণে ওনাকে ঘৃণা করছো। সম্মান? একটা বয়সে বড় মেয়ের পিছনে ঘুরে বেড়ানোকে তুই সম্মান বলিস? লোকে সিসি করছে ইমন। ওই মেয়ে তোকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে। ওর মতো ডাপুটে মেয়ের সাথে মেলামেশা করলে তোর ভবিষ্যৎ ধুলোয় মিশে যাবে। আমি চাই না আমার ছেলে কোনো চরিত্রহীন মেয়ের পাল্লায় পড়ুক। মায়ের মুখ থেকে তৃষা সম্পর্কে চরিত্রহীন শব্দটা শোনা মাত্রই ইমনের ভেতরে জমে থাকা সব ধৈর্য বাঁধ ভেঙে গেল। তার চোখ দুটো লাল হয়ে উঠল। এতদিনের চাপা আবেগ আর বিদ্রোহ করে বসলো ও। সে চিৎকার করে বলে উঠল, মা, মুখ সামলে কথা বলো। তৃষা আপুকে নিয়ে একটা আজে বাজে কথাও আর বলবে না। হ্যাঁ, আমি স্বীকার করছি তৃষা আপুকে আমার ভালো লাগে, হয়তো ভালো লাগার চেয়েও বেশি কিছু। আমি হয়তো ওনাকে ভালোবেসে ফেলেছি। ইমনের কথা শুনে রেহেনা বেগম যেন আকাশ থেকে পড়লেন। নিজের ছেলের মুখ থেকে এমন দুঃসাহসী কথা তিনি কল্পনাও করেননি। তার সারা শরীর রাগে কাঁপতে লাগলো। তিনি সজোরে ইমনের গালে একটা কষিয়ে চর বসিয়ে দিলেন। ঘরের ভেতরে এক নিস্তব্ধতা নেমে এলো। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে বলছিস তুই ওই মেয়েকে ভালোবাসিস, যার বয়স তোর চেয়ে অনেক বেশি, যে তোকে গোল্লায় নিয়ে যাচ্ছে। তার জন্য তুই মায়ের অবাধ্য হচ্ছিস। আজ থেকে তোর ঘর থেকে বের হওয়া বন্ধ। আমি দেখব তোর ভালোবাসা তোকে কোথায় নিয়ে যায়। তুমি আমাকে বন্দি করে রাখতে পারো মা, কিন্তু আমার মনকে না। তৃষা আপু আমার কাছে কোনো সাধারণ মেয়ে নয়, উনি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। তুমি যদি মনে করো শাসন করে আমার মন থেকে ওনাকে মুছে ফেলবে, তবে তুমি ভুল করছো। তৃষা আপু ছাড়া আমার জীবনে আর অন্য কেউ নেই, আর আসবেও না। তুই কি পাগল হয়ে গেছিস ইমন? ওই মেয়ে তোকে কি জাদু করেছে? তুই কি জানিস না সমাজ তোদের এই সম্পর্ক কোনোদিন মেনে নেবে না? লোকে তোকে বলবে পিচ্চি বরের বুড়ো বউ। এই অপমান তুই সহ্য করতে পারবি? লোকে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি জানি তৃষা আপু কেমন। ওনার ওই রুক্ষ স্বভাবের ভেতরে একটা পবিত্র মন আছে, যা আমি দেখেছি। আমি ওনাকেই চাইবা। তুমি বোঝানোর চেষ্টা করো আর শাসন করো। তৃষা আপুই আমার সব। ইমন ঝড়ের বেগে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিল। রোহানা বেগম ডুকরে কেঁদে উঠলেন। তিনি বুঝতে পারলেন যে পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে। ইমনের এই একরোখা চেয়ে তাকে শঙ্কিত করে তুলল। অন্যদিকে ইমনের মনে তখন শুধু তৃষার মুখটাই ভাসছে। সে ভাবছে তৃষা যদি একবার জানতে পারে ইমন তাকে ভালোবাসে, তবে কি তৃষা তাকে ফিরিয়ে দেবে, নাকি ওই দাপটে মেয়েটাও মনে মনে ইমনের জন্য কোনো এক কোণে জায়গা রেখেছে। সেই দিনে ঝগড়ার পর থেকে ইমনের বাড়ির পরিবেশটা যেন শ্মশানের মতো নিস্তব্ধ তৈরি হয়ে গেছে। ইমনের মা রেহেনা বেগম ছেলের সাথে কিভাবে ঠিকভাবে কথা বলেন না। ইমন বারবার মায়ের কাছে যেতে চেয়েছে, কিন্তু মা তাকে দেখলেই মুখ ফিরিয়ে নেয়। তবে ইমনের মনের ভেতরে এখন অন্য একটা ঝড় বইছে।
আজ 4 দিন ধরে তিশার কোনো চিহ্ন নেই। প্রতিদিন সকালে যে স্কুটির শব্দে ইমনের ঘুম ভাঙত, সেই পরিচিত আওয়াজটা এখন গলি থেকে উধাও। ইমন দিশেহারা হয়ে বিকেলের দিকে তিশাদের বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ালো। এভাবে তো থাকা যায় না। মা কথা বলছে না সেটা সহ্য করা যায়, কিন্তু তৃষা আপু কেন উধাও হয়ে গেল? ওনার কি কোনো বিপদ হলো? রাজীবরা কি কিছু করেছে? না, আমাকে আজ জানতেই হবে। আসসালামু আলাইকুম চাচা, তৃষা আপু কি বাসায় আছেন? আমি ওনার সাথে দেখা করতে চাইছিলাম। ওনাকে গত কয়েকদিন ধরে দেখছি না। তৃষা আম্মা? আরে বাবা, বাবা ওনারা তো এই বাড়ি ছেড়ে চলে গেছেন। ওই পরশু রাতেই তো সব মালপত্র নিয়ে ট্রাক চলে গেল। বাড়ি তো এখন খালি বাবা। কি বলছেন চাচা? বাড়ি ছেড়ে দিয়েছেন মানে? কেন? ওনারা কোথায় গেছেন? আমাকে তো কিছুই বলেননি। চাচা, একটু মনে করে দেখুন তো, ওনারা কোথায় শিফট হয়েছেন? তা তো জানি না খোকা, তবে না ওই হঠাৎ করেই ওনার বাবা সব গুছিয়ে নিলেন। তবে যাওয়ার সময় না তৃষা আম্মাকে খুব মন মরা লাগছিল। লাল স্কুটিটা ট্রাকে তোলার সময় ওনার চোখের কোণে পানি দেখেছি। হ্যাঁ, কাউকে কিছু না বলে না রাতারাতি ওনারা না এই এলাকা ছেড়ে চলে গেছেন, বুঝলে? ইমনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে পুরো পাগল হয়ে গেল। তৃষা তাকে একবারও জানালো না কেন? ইমন পরদিন নাওয়া খাওয়া ছেড়ে তৃষার ভার্সিটিতে গিয়ে হাজির হলো। পাগল প্রায় হয়ে সে ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে রইল। একসময় তৃষার ঘনিষ্ঠ বান্ধবী মেঘলা আর বন্ধু রুদ্রকে দেখতে পেয়ে সে দৌড়ে তাদের কাছে গেল। মেঘলা আপু, রুদ্র ভাইয়া, দয়া করে একটু দাঁড়ান। আপনারা তো তৃষা আপুর সাথে সব সময় থাকেন। ও কি আজকে ক্লাসে এসেছে? আমি ওনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তৃষা, ও আজ 3 দিন ধরে ভার্সিটিতে আসছে না। ওর কি হয়েছে আমরা নিজেরাই জানি না। ফোন দিচ্ছি, ফোনও বন্ধ। আপু ওনারা বাসা বদল করেছেন। দারোয়ান বলল ওনারা কোথায় গেছেন জানেন না। আপনারা কি ওনার নতুন কোনো ঠিকানা জানেন? রুদ্র ভাই, প্লিজ আমাকে হেল্প করুন। আমার ওনার সাথে কথা বলা খুব দরকার। দেখ ইমন, আমি তোকে চিনি। তৃষা তোর কথা অনেকবার বলেছে, কিন্তু সত্যি বলতে তৃষা যাওয়ার আগে আমাদের একটা ইমেল করেছে। সেখানে ও ক্লিয়ারলি বলেছে যে ও এখন কারোর সাথে যোগাযোগ রাখবে না, বিশেষ করে এলাকা থেকে কেউ গেলে যেন তাকে কোনোভাবেই সাহায্য না করা হয়। তার মানে কি ও আমার কথা বলেছে? ও কি আমার উপর রেগে আছে? কেন ও এমন করছে? আমি তো ওর কোনো ক্ষতি করিনি। ও শুধু তোর নাম নেয়নি ইমন, ও পুরো এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাইছে। তৃষা খুব ভালো স্বভাবের মেয়ে। ও যখন সিদ্ধান্ত নেয় তখন কাউকে পাত্তা দেয় না। ও আমাদের বলেছে ও হয়তো এই ভার্সিটি থেকে টিসি নিয়ে অন্য কোথাও চলে যাবে। না, এটা হতে পারে না। ও আমাকে এভাবে একা ফেলে যেতে পারে না। মেঘলা আপু, আপনি তো ওর বেস্ট ফ্রেন্ড, আপনি নিশ্চয়ই জানেন ও কোথায় আছে। আপনার পায়ে পড়ি আপু, আমাকে শুধু একবার ওর সাথে দেখা করার সুযোগ করে দিন। আবেগী হয়ে লাভ নেই ইমন। তৃষার সাথে যোগাযোগ করার সব রাস্তা ও নিজেই বন্ধ করে দিয়েছে। ও ওর বাবাকে কথা দিয়েছে যে ও নতুনভাবে জীবন শুরু করবে। তোকে ছোট ভাই হিসেবে ও খুব পছন্দ করত। হয়তো তোকে কোনো বিপদে ফেলতে চায় না বলেই ও হারিয়ে গেছে। ছোট ভাই, ও কি এখনো আমাকে ওই চোখে দেখে? আমি ওর জন্য মায়ের সাথে ঝগড়া করেছি, ঘর বন্দি হয়ে আছি, আর ও আমাকে না বলে চলে গেল। রুদ্র ভাই, আপনারা ওর ঠিকানা দিলে কি এমন ক্ষতি হবে? আমি শুধু ওনাকে বলবো যে আমি ওনাকে ভালোবাসি। এই পাগলামিটা করিস না ইমন। তৃষা এই কথা শুনলে আরো দূরে সরে যাবে। ও এখন কোথায় আছে আমরা সত্যিই জানি না। ও আমাদের কাছেও ঠিকানা গোপন রেখেছে। তুই বরং এখন নিজের পড়াশোনায় মন দে। তৃষাকে খোঁজে মানে ঘরের কাদায় সুই তৃষাকে খোঁজা মানে ঘরের কাদায় সুই খোঁজা। আপনারা বুঝছেন না, ও আমার বেঁচে থাকার একমাত্র কারণ হয়ে উঠেছিল। আমি কিচ্ছু মানি না। ও যেখানেই থাকুক আমি ওনাকে খুঁজে বের করবই। তৃষা আহমেদ আমাকে এভাবে ফাঁকি দিতে পারবে না।
ইমন ভার্সিটির গেটের সামনে ঠায় দাঁড়িয়ে রইল, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তিশার বন্ধুদের এমন শীতল ব্যবহার আর তিশার হারিয়ে যাওয়া ওকে ভেতরে ভেতরে ভেঙে চুরমার করে দিচ্ছে। সে বুঝতে পারছে রাজীবদের ষড়যন্ত্র আর সামাজিক চাপের কারণেই হয়তো তৃষা নিজেকে সরিয়ে নিয়েছে। ইমনের বুকের ভেতরে হু হু করে কান্না এলো। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে চাইল, কেন চলে গেল তৃষা আপু? কিন্তু উত্তর দেওয়ার মতো সেখানে কেউ ছিল না। শহর জুড়ে বিকেলে ধুলোবালি উঠছে। ভার্সিটির গেট থেকে ব্যর্থ হয়ে ইমন যখন ধীর পায়ে এলাকার গলিতে ঢুকলো, তখন তার শরীর আর চলতেই চাইছে না। গত কয়েকদিন মানসিক চাপ আর তার উজ্জ্বল মুখটা ম্লান হয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, ঠিকমতো না ঘুমানোর জন্য। ইমন যখন তাদের বাসার মোড়টা পার হচ্ছিল, ঠিক তখনই তার কানে এলো একটা বিকট হাসির শব্দ। রাজীব আর তার দলবল মাঠের ধারেই সেই কালভার্ডে বসে আড্ডা দিচ্ছিল। ইমনকে দেখা মাত্রই তাদের টিটকারি শুরু হলো। আরে এই তো আমাদের রোমিও খন্দকার। কিরে ভাই, চেহারা এমন শুকনো কেন? মনে হচ্ছে যেন 7 দিন ধরে জেলখানায় ছিলে। তা হিরোইনকে খুঁজে পাওয়া গেল না তো? ওরে রাজীব, তুই বুঝিস না কেন? হিরোইন তো এখন অন্য পাহাড়ে গিয়ে আস্তানা গেড়েছে। পিচ্ছি ছেলেদের সাথে কি আর সারা জীবন ঘোরা যায়? বোধহয় কোনো বড়লোক ইঞ্জিনিয়ার বা ডাক্তার দেখে ভেগেছে। আহার হাদ, ছেলেটাকে আর জ্বালাস না, দেখছিস না মনের দুঃখে বেচারা কথা বলাই ভুলে গেছে। কিরে ইমন, তোর সেই তেজ কই? সেই যে বলতিস তৃষা আপু পাশে আছে, এখন পাশে কে আছে? তোর নিজের ছায়া ছাড়া তো কাউকে দেখছি না। রাজীবদের এই নোংরা কথাগুলো তীরের মতো ইমনের বুকে বিচ্ছিল। তার ইচ্ছে করছিল রাজীবের কলারটা চেপে ধরে সব দাঁত ভেঙে দিতে। সেই রাগে নিজের হাতের মুঠি শক্ত করলেই ধরল। তার হাতের আঙুলের গাঁটগুলো সাদা হয়ে এলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল তিশার কথা। তিশা সব সময় বলতো, নিচু মানুষের কথার জবাব দিতে নেই, তাতে নিজের মান কমে। ইমন তার রাগ সংবরণ করলো। সে রাজীবদের দিকে একবার অবজ্ঞার দৃষ্টিতে তাকালো, তারপর আকাশের দিকে মুখ তুলে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল। কোথায় গেলে তুমি তৃষা আপু? কোথায় গেলে তোমাকে পাবো বলো তো? এই মানুষগুলোর বিষাক্ত কথা আমি সহ্য করতে পারছি না। তোমার ওই একটা ধমক শোনার জন্য আমার কান দুটো তৃষ্ণার্ত হয়ে আছে। কেন আমাকে এভাবে নিঃস্ব করে দিয়ে চলে গেলে? আর তো এই বেদনা সহ্য হচ্ছে না। কি হলো, আকাশের দিকে তাকিয়ে দোয়া নিচ্ছিস? লাভ নেই রে ভাই। তিশা আহমেদ একবার যার হাত ছাড়ে তাকে ও আর ফিরেও দেখে না। ও তোকে জাস্ট একটা টাইম পাস হিসেবে ইউজ করেছে। তোর মতন পিচ্চিকে নিয়ে ও একটু খেলা করলো, এখন একঘেয়েমি লেগেছে, তাই এলাকা ছেড়ে হাওয়া হয়ে গেছে। রাজীব ভাই, আপনাদের মতো নিচু মনের মানুষের সাথে তর্কে যাওয়ার রুচি আমার নেই। আপনারা সফল হয়েছেন, আমাদের আলাদা করেছেন, কিন্তু মনে রাখবেন তৃষা আপুকে আপনারা এই এলাকা থেকে সরাতে পেরেছেন আমার মন থেকে নয়। যেদিন ওনাকে খুঁজে পাবো সেদিন আপনাদের এই হাসি আমি মাটিতে মিশিয়ে দেব। ওরে বাবা, পিছে তো দেখি এখনো অনেক তেজ। যা, বাসায় গিয়ে মায়ের কোলে ঘুমা গিয়ে ন্যাকামি করিস না। ইমন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত পায়ে বাসার দিকে হাঁটা দিল। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। রাজীবরা হো হো করে হাসতে লাগলো, কিন্তু ইমনের কানে সেই হাসির শব্দ আর পৌঁছালো না। তাদের হৃদয়ে তখন শুধু একটাই নাম প্রতিধ্বনিত হচ্ছে, তৃষা। বাসায় ঢুকে নিজের অন্ধকার ঘরে গিয়ে ইমন ডুকরে কেঁদে উঠল। তৃষার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত যেন তার চোখের সামনে ভেসে উঠল। আমি তোমাকে খুঁজে বের করবই তৃষা আপু। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমাকে ছোট ভাই বলো আর যাই বলো, আমার পৃথিবী তো তোমাকে ঘিরেই। এই শহর, এই গলি সব মিথ্যে হয়ে যাবে যদি তোমাকে আর ফিরে না পাই। আমাকে এভাবে একা ফেলে যেও না তৃষা আপু, প্লিজ ফিরে আসো। দিন যায়, মাস পার হয়, কিন্তু ইমনের জীবনের ক্যালেন্ডার যেন সেই বিষাক্ত দিনটিতেই আটকে আছে, যেদিন তৃষা এলাকা ছেড়ে চলে গিয়েছিল। ইমনের সেই উজ্জ্বল মুখটা এখন পাণ্ডুর হয়ে গেছে, চোখের নিচে কালি জমেছে, গাল দুটো ভেঙে গেছে, আর শরীরটাও যেন এক চলন্ত কঙ্কাল। পড়াশোনায় মন নেই, খাওয়া দাওয়াও রুচি নেই। সারাদিন সে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পাগলের মতো ঘুরে বেড়ায়।
প্রতিটা লাল স্কুটি দেখলেই ইমনের বুকটা ধক করে ওঠে। প্রতিটা লম্বা চুলের মেয়েকে পিছন থেকে দেখলেই সে দৌড়ে যায়, যদি সেটা তার তৃষা আপু হয়। ইমনের বিধ্বস্ত অবস্থা দেখে পাড়ার লোক এখন আর হাসে না, বরং করুণা করে। রাজীবদের সেই টিটকারি এখন স্তিমিত হয়ে গেছে ইমনের এই নীরব হাহাকার দেখে। কোথায় হারিয়ে গেলে তুমি? এই শহরটা কি এতই বড় যে তোমাকে একটাবার দেখার জন্য আমাকে 1000 বার মরতে হবে? তৃষা আপু, তুমি কি জানো না আমি তোমার বকা ছাড়া আর কারো মিষ্টি কথা শুনতে পারি না? শুধু একবার সামনে এসে দাঁড়াও। আমি কি এতটাই অপরাধী যে আমাকে কোনো সুযোগ না দিয়েই তুমি হারিয়ে গেলে? ইমন এখন আর বাসায় বেশিক্ষণ থাকে না। মায়ের সেই কঠোর শাসন এখন ম্লান হয়ে গেছে। ইমনের এই অবস্থা দেখে রেহানা বেগম এখন ছেলের সামনে গিয়ে দাঁড়াতে ভয় পান। তিনি বুঝতে পারছেন তার জেদ আর রাজীবদের মিথ্যে কথায় তিনি তার নিজের ছেলেকে তিল তিল করে শেষ করে দিচ্ছেন। ইমন এখন প্রতিদিন সেই লেকের পাড়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, যেখানে তিশা শেষবার তাকে তার সাথে চটপটি খেয়েছিল। সে নিমিষেই তাকিয়ে থাকে সেই শূন্য চেয়ারটার দিকে, যেখানে একসময় একটা দাপুটে মেয়ে বসে তার জোক শুনে হাসতো। মামা, আজকে কি সেই আপুটা এসেছিল লাল স্কুটি নিয়ে, নীল কামিজ পরা, সেই যে আমার সাথে আসতো প্রতিদিন? একটু মনে করে বলুন না মামা, ওনার মতো কেউ কি এসেছে আজ? না ভাইজান, ওই আপুকে তো আজ অনেক মাস ধরে দেখি না। আপনি প্রতিদিন কেন এসে ওনার কথা জিজ্ঞেস করেন? উনি কি আর ফিরবে? শহর ছেড়ে চলে যাওয়ার মানুষ তো সহজে ফিরে আসে না। ফিরবে না মানে? ওনার তো ফেরার কথা ছিল। ওনার তো এই লেকটা খুব পছন্দ, উনি নিশ্চয়ই আসবেন। আপনি শুধু ওনাকে দেখলে একটু বসতে বলবেন ইমন ওই মোড়ে অপেক্ষাই করছে। বলবেন ইমন এখনও সেই বোকা জোকসগুলো জমিয়ে রেখেছে ওনাকে শোনানোর জন্য। চটপটিওয়ালা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে ফিরে যায়। ইমনের বন্ধুদের সাথেও তার এখন আর যোগাযোগ নেই। আসিফ আর হৃদয় অনেকবার চেষ্টা করেছে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, কিন্তু ইমন যেন এক অদৃশ্য দেওয়ালের ওপারে চলে গেছে। একদিন বিকেলে ইমন যখন তিশার পুরনো ভার্সিটির সামনে উদ্দেশ্যহীনভাবে হাঁটছিল, তখন তার সাথে মেঘলার দেখা হয়ে যায়। মেঘলা ইমনের এই দশা দেখে শিউরে উঠল। ইমন, এ কি হাল হয়েছে তোমার? তুমি কি নিজেই আয়নায় নিজের চেহারা দেখেছ? তিশা যদি তোমাকে এই অবস্থায় দেখে তবে ও সব থেকে বেশি কষ্ট পাবে। এভাবে নিজেকে শেষ করে দিও না। মেঘলা আপু, আপনি কি ওনার খবর পেয়েছেন? ও কি ফিরেছে? ও কোথায় আছে আপু? প্লিজ আমাকে একবার নিয়ে যান। আমি আর পারছি না আপু, আমি নিঃশ্বাস নিতে পারছি না। ও ছাড়া আমার চারপাশটা ধুলোর মতো অন্ধকার লাগে। শান্ত হও ইমন, আমি সত্যি ওর খবর জানি না। ও সব কন্ট্রাক্ট অফ করে রেখেছে। ও হয়তো চাইছে তুমি ওকে ভুলে যাও। ও নিজেকে নতুন করে ঘুরছে। তুমি কেন নিজেকে এভাবে মারছো? ভুলে যাব? আপনি কি পারেন আপনার ছায়াকে ভুলে যেতে? ও আমার রক্তে মিশে আছে আপু। আপনি তো ওনার বেস্ট ফ্রেন্ড। আপনি কি একবারও ওনাকে আমার এই অবস্থার কথা বলতে পারেন না? ও কি এতটাই পাষাণ যে আমাকে এভাবে তিলে তিলে মরতে দেখবে? ও কি বোঝে না যে আমি ওকে ছাড়া এক মুহূর্ত ভালো নেই? ইমন, তিশা জেদি মেয়ে, এটা তুমি জানো। ও যদি মনে করে ও আসবে না, তবে কেউ ওকে আনতে পারবে না। তুমি বাসায় যাও ইমন, পড়াশোনায় মন দাও। এভাবে রাস্তায় রাস্তায় ঘুরলে তুমি বড় কোনো অসুখে পড়বে। আমি তো অলরেডি অসুস্থ আপু। আমার অসুখের নাম তৃষা আহমেদ, আর ওনার দেখা না হওয়া পর্যন্ত আমার কোনো ঔষধ কাজ করবে না। আমি খুঁজবো, সারা শহর খুঁজবো, যেখানে আকাশ মাটির সাথে মিশেছে সেখানে হলেও আমি ওনাকে খুঁজে বের করব। তৃষা আপু আমাকে এভাবে একা ফেলে শান্তিতে থাকতে পারবে না। মেঘলা কোনো উত্তর দিতে পারল না। সে দেখলো ইমন টলতে টলতে আবার সেই জনসমুদ্রের মাঝে মিশে যাচ্ছে। বিকেলের ম্লান আলোয় ইমনের একাকী অবয়বটা বড় বেশি করুণ লাগছিল। সে যেন এক হারানো সুড়ঙ্গের ভেতর দিয়ে হাঁটছে, যার শেষ প্রান্তে কোনো আলো নেই। তবুও ইমন হাঁটছে। তার মনে একটাই বিশ্বাস, তৃষা তাকে ঠিকই একদিন খুঁজে নেবে, অথবা সে তৃষাকে খুঁজে পাবেই। তুমি আসবে তো তৃষা আপু? তুমি কি দেখছো না আমি কতটা একা? একবার এসে শুধু বলো যে তুমি আছো। আমি আর কিচ্ছু চাই না,
শুধু একবার এসে তোমার ওই রাগ মাখা মুখটা দেখাও। আমি সেই ধমক শোনার অপেক্ষায় আজও দাঁড়িয়ে আছি। সময় তো আর থেমে থাকে না। দেখতে দেখতে 4টা বছর পার হয়ে গেল। ইমন এখন আর সেই আগের মতো ছোট্ট নেই। তার চেহারায় এখন বড়দের মতো একটা ভাব চলে এসেছে। সে আগের মতো আর চটপটে নেই। সারাক্ষণ কেমন যেন। এক বিকেলে সে পার্কের একটা বেঞ্চে একা একা বসেছিল। ইমনের হাতে একটা ফাইল, হয়তো কোনো কাজের জন্য বাইরে বের হয়েছিল। তার সামনে একদল ছোট বাচ্চা ক্রিকেট খেলছিল। বাচ্চাদের খেলা দেখে ইমনের নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। হঠাৎই একটা ছোট ছেলে দৌড়ে এসে ইমনের হাত ধরল। ও ভাইয়া, আমাদের সাথে খেলবেন? আমাদের একজন লোক কম আছে, চলুন না আমাদের সাথে ফিল্ডিং করবেন। না বাবু, তোমরা খেলো, আমার আজ একদম ভালো লাগছে না। আমাকে একটু একা থাকতে দাও। আর শোনো, না চিনে কারো হাত এভাবে ধরে টান দিতে হয় না। যাও, বন্ধুদের কাছে যাও। কিন্তু ভাইয়া, আপনি তো একাই বসে আছেন, খেললে মনটা ভালো হয়ে যাবে। আমাদের লিডার বলেছে আপনাকে ডেকে নিয়ে যেতে। আমি বললাম তো আমি খেলবো না। আমার খেলার শখ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আর আগের মতো ইচ্ছা করে না। তোমরা যাও তো এখান থেকে, আমাকে জ্বালাতন করো না। ইমন যখন বেশ কড়া গলায় বাচ্চাটিকে বিদায় করে দিয়ে আবারও নিচের দিকে তাকিয়ে মন খারাপ করে বসেছিল, ঠিক তখনই তার পেছন দিকে একটা পরিচিত গলা শোনা গেল। যে গলার আওয়াজ শোনার জন্য ইমন গত 4 বছর ধরে দিন রাত অপেক্ষা করছে। সেই গলার আওয়াজ শুনেই ইমনের শরীরটা যেন এক মুহূর্তের জন্য জমে গেছে। ইমনের মনে হলো কলিজাটা যেন থমকে গেছে। ও হিরো, আজকে কি খেলার ইচ্ছে নেই নাকি? নাকি বড় হয়ে গেছো বলে ছোটদের সাথে খেলতে লজ্জা লাগছে? সে খুব ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালো। পার্কের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সেই চেনা মানুষটা। লাল রঙের জামা পরা, কাঁধে একটা ব্যাগ, আর চোখে সেই আগের মতো রাগ রাগ ভাব। তৃষা। তৃষা একদম আগের মতোই আছে, শুধু দেখতে একটু বড় বড় লাগছে। তৃষা ইমনের দিকে তাকিয়ে সেই পুরনো ঢং করে হাসছে। তৃষা আপু, আমি কি স্বপ্ন দেখছি নাকি আমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি সত্যি এখানে দাঁড়িয়ে আছো? কেন, আমি কি ভূত যে আমাকে দেখে এভাবে ভয় পাচ্ছিস? তোকে আমি কতক্ষণ ধরে দেখছি বলতো? 4 বছর আগে সেই চঞ্চল ইমনটা কোথায় গেল? এখন তো দেখি মস্ত বড় সাহেব হয়ে বসে থাকিস। কিরে, আমাকে কি ভুলেই গেছিস? ভুলে যাওয়া কি এতই সহজ তৃষা আপু? আমি এই 4 বছর প্রতিটা দিন তোমাকে খুঁজেছি। তুমি কোথায় ছিলে? কেন আমাকে একটাবার না বলে ওভাবে চলে গেলে? তুমি কি জানো তোমার জন্য আমি কতটা কষ্ট পেয়েছি? জানতাম না, কিন্তু আজ তোকে দেখে বুঝতে পারছি তুই এখনো সে পাগলামিটা ছাড়িসনি। আমি তো ভেবেছিলাম এতদিনে তুই কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করে ঘর সংসার শুরু করে দিয়েছিস, কিন্তু তুই তো দেখি এখনো সেই পার্কের বেঞ্চেই বসে আছিস। বিয়ে? যার মনে তোমার মতো একটা জেদি মেয়ে বাসা বেঁধে আছে, সে কি অন্য কাউকে মনে জায়গা দিতে পারে? আমি তোমার অপেক্ষায় এই বেঞ্চে 4 বছর কাটিয়েছি, চাইলে সারা জীবন কাটিয়ে দিতে পারি। তুমি কেন ফিরে আসলে তৃষা আপু, আবার চলে যাওয়ার জন্য? এবার আর যাওয়ার জন্য আসিনি রে পাগল, তোকে অনেক জ্বালিয়েছি, এবার একটু পাশে থাকতে এসেছি। তবে শর্ত একটাই, তোর পচা জোকসগুলো যদি আবার শোনাস তবে কিন্তু এবার সত্যি কান টেনে লম্বা করে দেব। ইমনের চোখের পানি চলে এলো, কিন্তু মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। এই হাসিটা সে গত 4 বছরে একবারও হাসেনি। তৃষা আস্তে করে এসে ইমনের পাশের বেঞ্চে বসলো। বিকেলের বাতাসটা হঠাৎই কেন জানি অনেকটা ভালো লাগতে শুরু করলো। ইমনের মনে হলো তার হারিয়ে যাওয়াটা পৃথিবী যেন আজ আবারও ফিরে এসছে। তৃষাকে সামনে থেকে দেখে ইমনের বুকের ভেতরে 4 বছর ধরে জমে থাকা সব পাথর যেন মুহূর্তেই গলে জল হয়ে গেল। সে আর নিজেকে সামলাতে পারল না। 2 হাত মুখে ঢেকে ছোট বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠল ইমন। তার শরীরটা কান্নায় কাঁপছে। এতক্ষণ তৃষা ইমনের সাথে মজা করে হাসির ছলে কথা বললেও ইমনের এই কান্না দেখে সে নিজেও আর শক্ত থাকতে পারল না। তৃষার চোখের কোণেও পানি জমে উঠল। সেও তো এই 4টা বছর কম কষ্ট পায়নি। ইমনের সেই মায়াবী মুখ আর তার সেই পচা জোকস আর গালাম আর পাগলামিগুলো তৃষাকে প্রতিটা রাত জাগিয়ে রেখেছে। সে যতই নিজেকে আড়াল করে রাখুক না কেন, ইমনের জন্য তার মনে যে ভালোবাসা ছিল তা তাকে তিলে তিলে শেষ করেছে। ওই ইমন, এভাবে কাঁদছিস কেন? এই তো আমি এসেছি, তুই তো এখন বড় হয়েছিস, এখন কি এভাবে কাঁদতে হয়? থাম এবার, মানুষ দেখছে তো। মানুষ দেখলে দেখুক, আমার আর কিছুতে যায় আসে না। তুমি জানো না তৃষা আপু,
আমি এই 4 বছর কিভাবে বেঁচেছিলাম। মনে হতো প্রতিটা দিন আমি একবার করে মরছি। তুমি কিভাবে পারলে আমাকে এভাবে একা ফেলে থাকতে? তিশা আর নিজেকে ধরে রাখতে পারল না। সেও ইমনের পাশে ঘাসের উপরে মাটিতে বসে পড়ল। তার দাপুটে ভাবটা কোথাও যেন হারিয়ে গেল। সে ইমনের একটা হাত নিজের হাতের মুঠোয় নিল। তিশার হাতটা কাঁপছিল। 4 বছর পর ইমনের স্পর্শ পেয়ে তার মনে হলো সে যেন নিজের ঠিকানায় ফিরে এসেছে। দুজনের চোখ দিয়েই তখন অঝরে পানি পড়ছে। পার্কের হইচই যেন তখন একদম থেমে গেছে। কেন ছেড়ে গেলে তৃষা আপু? কেন আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলে না? আমি কি এতটাই পর ছিলাম তোমার কাছে? তুমি কি একবারও ভাবলে না যে এই ছেলেটা তোমাকে ছাড়া পাগল হয়ে যাবে? আমি রাজীবদের জন্য মার খেয়েছি, মায়ের হাতের চর খেয়েছি, ঘরবন্দি ছিলাম, সব শুধু তোমার জন্য। আর তুমি আমাকে না বলে অন্য শহরে চলে গেলে। বিশ্বাস কর ইমন, আমার কোনো উপায় ছিল না। তোর মা আমাদের বাসায় গিয়ে কান্নাকাটি করলেন, আর রাজীবরা তখন তোকে নিয়ে নোংরা কথা রটালো। তখন আমার মনে হয়েছিল আমি যদি তোর জীবন থেকে সরে না যাই তবে তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তোকে আমি ভালোবাসতাম বলেই তোকে বাঁচাতে আমি হারিয়ে গিয়েছিলাম, কিন্তু দূরে গিয়ে বুঝেছি তোকে ছাড়া আমি নিজেও কত অসহায়। ভালোবাসা মানে কি দূরে চলে যাওয়া আপু? আমি তো তোমাকে আগলে রাখতে চেয়েছিলাম। আমাকে ছোট ভেবে তুমি আমার আবেগটাকে পাত্তাই দাওনি। অথচ দেখো তোমার এই পিচ্চি ইমনটা আজ কত বড় হয়ে গেছে, কিন্তু তার মনের সেই জায়গাটা আজও শুধু তোমার জন্যই খালি পড়ে আছে। আমি ভুল করেছি রে ইমন। আমি ভেবেছিলাম তুই হয়তো কয়েকদিন পর আমাকে ভুলে যাবি, কিন্তু আমি জানতাম না তুই এতটা একরোখা। এই 4 বছর আমি প্রতিদিন তোর খোঁজ নিয়েছি আড়ালে থেকে। তোকে বিধ্বস্ত অবস্থায় দেখে আমার বুকটা ফেটে যেত, কিন্তু আমি সামনে আসার সাহস পাইনি। ভেবেছিলাম তুই যদি আমাকে ছাড়া থাকতে শিখে যাস তবেই তোর মঙ্গল। তোমাকে ছাড়া থাকা তো দূর, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভালো ছিলাম না। তুমি আমার বেঁচে থাকার কারণ ছিলে তৃষা আপু। কথা দাও আর কোনোদিন আমাকে এভাবে একা ফেলে যাবে না। মরে গেলেও যেন তোমার ছায়া আমার সাথে থাকে। আর কোথাও যাব না রে পাগল। অনেক দূরে গিয়ে বুঝেছি আমার জেদ আর দাপট সব তোরে হাসির কাছে হার মেনেছে। আমি আর তোকে ছেড়ে থাকার কথা কল্পনাও করতে পারি না। এখন থেকে আমি তোর সাথেই থাকবো, একদম ছায়ার মতোই। ইমনের অভিমান তখন ভালোবাসায় বদলে গেছে। সে তিশার দিকে তাকিয়ে একটা ম্লান হাসলো। তিশাও মইমনের দিকে তাকিয়ে হাসলো। তার 4 বছর আগে সেই গলির সেই স্কুটি রাইড আর সেই ঝগড়াগুলো যেন আবারও সজীব হয়ে উঠল। তাদের এই আবেগঘন মুহূর্ত সাক্ষী হয়ে রইল পার্কের বিকেলের শেষ আলোটা। ইমন আর তিশা দুজনেই বুঝতে পারল, বয়স বা সমাজ যাই বলুক না কেন, তাদের মন একে অপরের সাথে অদৃশ্য এক সুতোয় বাঁধা পড়ে গেছে, যা কোনোদিনও ছিঁড়বে না। 4 বছর পর ইমন আর তিশা যখন একসাথে এলাকায় ঢুকলো, তখন পুরো এলাকায় যেন শোরগোল পড়ে গেল। মানুষজন রাস্তার ধারে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে তাদের, যে তৃষাকে তারা ভুলেই গিয়েছিল। সে আজ ইমনের পাশে একদম আগের মতোই দাপটের সাথে হেঁটে আসছে। ইমন আজকে অনেক বেশি আত্মবিশ্বাসী। তারা যখন সেই পরিচিত মোড়ে পৌঁছালো, দেখলো রাজীব আর তার দলবল এখন সেই কালভার্টে বসে আড্ডা দিচ্ছে। ইমনকে দেখে রাজীব আগের মতোই বাঁকা হাসি দিল। আরে আমাদের দেবদাস ফিরে এসেছে দেখছি। কি রে মন, আজকেও কি আকাশের দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলবি, নাকি নতুন কোনো পাগলামি শুরু করবি? হিরোইন তো মনে হয় অন্য কারো হয়ে গেছে। তুই এখনো কেন একা ঘুরছিস? রাজীব ভাই, দেখে মনে হচ্ছে ছেলেটা আজ একটু বেশিই খুশি। নিশ্চয়ই কোনো পুরনো ডায়েরি খুঁজে পেয়েছে। আমাদের সেই তৃষা আপু তো এখন অন্য কারো ঘর আলো করছে, তাই না রে ইমন? রাজীব ভাই, মানুষ যখন খুব বেশি অহংকারী হয়ে যায় তখন সে নিজের সামনের সত্যটাও দেখতে পায় না। আপনারা 4 বছর আগেও যেমন ছিলেন এখনো তেমনই রয়ে গেলেন, কিন্তু সময় তো বদলে গেছে। কি বললি তুই? আমাদের জ্ঞান দিচ্ছিস? তোর সেই বড় আপু তোকে লাথি মেরে চলে গেছে, এখন কার দাপটে এত কথা বলছিস? সাহস থাকলে সামনে নিয়ে আয় তাকে। কার সাহসের কথা বলছিস রাজীব? আমাকে সামনে আনার খুব শখ হয়েছে তোর? তিশা সেই তীক্ষ্ণ আর ভারী কণ্ঠস্বর শোনা মাত্রই রাজীব আর তার বন্ধুদের হাসাহাসি মুহূর্তেই থেমে গেল। তারা যেন ভূত দেখার মতো চমকে উঠল। ইমনের পেছন থেকে তিশা ধীর পায়ে সামনে এগিয়ে এলো। তার চোখে সেই আগের মতো আগুন, মুখে সেই কঠিন ভাব। তিশাকে দেখে রাজীবের হাতের সিগারেটটা হাত থেকে পড়ে গেল।
তৃষা আপু, আপনি আপনি এখানে কোত্থেকে আসলেন? কেন, এলাকাটা কি তোর বাপের নামে লিখে দিয়ে গেছিলাম? 4 বছর আগে তোদের নোংরামি সহ্য করে চলে গিয়েছিলাম বলে কি ভেবেছিস আমি আর কোনোদিন ফিরবো না? তোরা এখনো মানুষ হসনি, তাই না? এখনো সেই নিচু মানসিকতার আর অন্যের জীবন নিয়ে নোংরামি করা ছাড়িসনি? না আপু, মানে আমরা তো জাস্ট ইমনের সাথে ইয়ার্কি করছিলাম, আপনি ভুল বুঝছেন। মুখ বন্ধ রাখ রাহাত। তোদের ইয়ার্কি আমি 4 বছর আগে চিনেছি। আমার অনুপস্থিতিতে তোরা এই ছেলেটাকে অনেক জ্বালিয়েছিস, তাই না? ভেবেছিস ও একা। এখন দেখ আমি ওর পাশে আছি। এখন কার বুকের পাটা আছে যে ইমনের দিকে আঙুল তুলবে? আপু, এদের বলে লাভ নেই, এরা শুধু ভয় পেতেই জানে। যখন তুমি ছিলে না তখন এরা অনেক বড় বড় কথা বলতো, এখন তোমার সামনে এসে সবার মুখ চুপ হয়ে গেছে। রাজীব শোন, 4 বছর আগে আমি চুপচাপ চলে গিয়েছিলাম তোকে আর তোর গ্যাংকে একটা সুযোগ দিতে, কিন্তু আজ বলছি ইমনের দিকে যদি আর কোনোদিন বাঁকা চোখে তাকাস তবে এই এলাকায় তোদের থাকা কঠিন করে দেব। মনে রাখিস, তৃষা আহমেদ আগের চেয়েও বেশি জেদি হয়ে ফিরেছে। সরি আপু, আমাদের ভুল হয়ে গেছে। আমরা আর কোনোদিন ইমনকে বিরক্ত করব না। আপনি রাগ করবেন না প্লিজ। সরি নিজের পকেটে রাখ। এখন আমার চোখের সামনে থেকে তোরা সব বিদায় হ। আর শোন, এলাকা জুড়ে রটিয়ে দিয়ে তৃষা ফিরে এসেছে, আর এবার সে কাউকে ছাড় দেবে না। তৃষা এক ধমকে রাজীব আর তার দলবল লেজ গুটিয়ে সেখান থেকে সটকে পড়ল। এলাকার মানুষ এই তৃষাকে দেখে হাসাহাসি করতে লাগলো। ইমনের বুকটা আজ গর্বে ভরে উঠল। সে তৃষার দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস নিল। তৃষাও ইমনের দিকে তাকিয়ে একটা শান্ত হাসি দিল। দেখেছো আপু, আমি আসতেই সব বিড়ালের মতো পালিয়ে গেল। আমার যে কত ভালো লাগছে আজ। এদের এইভাবে সায়স্তা করতে হয় রে ইমন। তুই অনেক সহ্য করেছিস, আর না। এবার চল, তোর মায়ের সাথে দেখা করতে হবে। অনেক কথা জমে আছে ওনার সাথে। মা কি তোমাকে মেনে নেবে তৃষা আপু? আমি তো খুব ভয় পাচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। আর তাছাড়া এবার আমি তোকে কেড়ে নিতে আসিনি, তোকে আগলে রাখতে এসেছি। চল এবার। তৃষাকে নিয়ে ইমন যখন তাদের বাড়ির মেইন গেটের সামনে এসে দাঁড়ালো তখন তৃষার পা যেন আর এগোতেই চাইছে না। যে বাড়ি থেকে একদিন তাকে অপমানিত হয়ে দূরে চলে যেতে হয়েছিল, সে বাড়িতে আবার প্রবেশ করা তৃষার জন্য অনেক কঠিন ছিল। তৃষার ভেতরে একটাই ভয় আর অস্বস্তি কাজ করছিল। ইমন, দয়া করে আজ থাক। আমি এভাবে হুট করে ওনার সামনে যেতে পারবো না। তোর মা আমাকে দেখলে হয়তো আরো খুব কষ্ট পাবেন। আমি চাই না আমার জন্য তোর সংসারে আরো কোনো অশান্তি হোক। কোনো অজুহাত শুনবো না তৃষা আপু। আজ 4 বছর পর আমরা একসাথে হয়েছি, এটা আমার মায়ের জানা দরকার। আমি তোমাকে ছাড়া ভেতরে যাব না, যা হয় হবে। আমি আছি তো তোমার পাশে, এসো আমার সাথে। ইমন প্রায় জোর করে তৃষাকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। কলিং বেল চাপ দিতেই ইমনের বুকটা ধক করে উঠল। কয়েক সেকেন্ড পর দরজা খুলে দিলেন ইমনের মা রোহেনা বেগম। সামনে ইমনকে দেখে তিনি প্রথমে হাসলেও তার পাশে তৃষাকে দেখে মুহূর্তের মধ্যে তার চেহারা বদলে গেল। ইমনের বাবাও তখন ড্রয়িং রুমে বসেছিলেন। ইমন আমতা আমতা করে কথা বলতে শুরু করলো। মা, আসলে আমি তোমাকে সবটা খুলে বলছি, তুই হুট করে রেগে যেও না। তৃষা আপু আর আমি আজ। ইমনের কথা শেষ হওয়ার আগেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। রেহেনা বেগম ইমনের উপরে রাগ না করে বরং ডুকরে কেঁদে উঠলেন। তিনি টলতে টলতে তৃষার একদম সামনে এসে দাঁড়ালেন। ইমনের মা মাথা নিচু করে অপরাধী গলায় কথা বলতে শুরু করলো। আমাকে ক্ষমা করে দিও তৃষা মা, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তার শাস্তিও আল্লাহ আমাকে দিয়েছে। আমার চোখের সামনে আমার ছেলে যে কষ্ট আমি দেখেছি সেটা যেন আর কোনো মাকে আল্লাহ না দেখায়। ইমনের মায়ের মুখে ক্ষমা শব্দটা শুনে ইমন আর তৃষা দুজনেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। ড্রয়িং রুমে তখন থমথমে পরিবেশ, কেবল ইমনের মায়ের কান্নার শব্দ শোনা যাচ্ছিল। ইমন বুঝতে পারছিল না যে মা তৃষার নাম শুনলে একসময় রেগে আগুন হয়ে যেতেন, তিনি আজ তৃষার হাত ধরে এভাবে কাঁদছেন কেন। ইমন নিজের মায়ের সামনে এসে দাঁড়ালো। মা, তুমি কান্নাকাটি থামিয়ে পরিষ্কার করে বলো তো কি হয়েছে? তুমি তৃষা আপুর কাছে ক্ষমা চাচ্ছ কেন? আর তৃষা আপুই বা কেন নিজেকে অপরাধী বলছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা দুজনে মিলে কি আমার কাছে কিছু লুকাচ্ছ? ইমন, আজ আমি আর কোনো মিথ্যা বলতে পারবো না।
4 বছর আগে তোকে আগলে রাখার দোহাই দিয়ে আমি যে অপরাধ করেছি তার শাস্তি আমি প্রতিদিন পাচ্ছি। তুই যাকে ভেবেছিলি তোকে ছেড়ে পালিয়েছে, আসলে সে ইচ্ছে করে পালিয়ে যায়নি রে, আমি তাকে বাধ্য করেছিলাম চলে যেতে। ইমনের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো। রেহানা বেগম তৃষার দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বলতে লাগলেন 4 বছর আগে সেই গোপন কথা, যা ইমন কোনোদিনও কল্পনাও করতে পারেনি। ওই দিন তোদের সম্পর্কের কথা জানার পর আমি তৃষার বাসায় গিয়েছিলাম। আমি ওকে যা তা বলে অপমান করেছি। আমি বলেছিলাম ও বয়সে বড় হয়ে একটা ছোট বাচ্চাকে ফুসলিয়ে নিজের জালে ফাঁসাচ্ছে। আমি ওকে সবার সামনে চরিত্রহীন অপবাদ দেওয়ার ভয় দেখিয়েছিলাম। আমি ভয় দেখিয়েছিলাম যে ও যদি এলাকা ছেড়ে না যায় তবে আমি আত্মহত্যা করব। মা, তুমি এটা করতে পারলে? তুই জানতে আমি ওনাকে কতটা পছন্দ করি, তাও তুমি ওনাকে এভাবে ব্ল্যাকমেল করলে। তুই জানো এই 4 বছর আমি ওনাকে ছাড়া কতটা মরে মরে বেঁচেছিলাম। আন্টি প্লিজ, আপনি আর কাঁদবেন না। আপনি তো ইমনের মা, আপনি ওর ভালোর জন্যই তো ওসব করছিলেন। আমি আপনাকে কোনো দিন বুঝিনি। আমার মনে হয়েছিল একজন মা হিসেবে আপনি ঠিকই করেছেন। তৃষা আপু, তুমি এখনো ওনাকে ডিফেন্ড করছো? মা তোমাকে এত অপমান করলো আর তুমি সেটা মুখ বুজে সহ্য করলে। আন্টি বলে ওনাকে সম্মান দিচ্ছ, অথচ উনি তোমার জীবনটা নষ্ট করে দিচ্ছিলেন। কেন তুমি আমাকে একটাবার বললে না? আন্টি তো ঠিকই বলেছিলেন ইমন, তখন তুই ছোট ছিলি, তোর সামনে পুরো ভবিষ্যৎ পড়েছিল। আমি যদি জেদ করে থেকে যেতাম তবে সমাজ তোকে আজে বাজে কথা বলতো, তোর ক্যারিয়ার নষ্ট হয়ে যেত। আমি চেয়েছিলাম তুই বড় হোস, নিজের পরিচয় তৈরি করিস। আর দেখ, আজ তুই বড় হয়েছিস, তোর মায়ের উদ্দেশ্য তো সফল হয়েছে। না রে মা, আমি খুব বড় ভুল করেছি। এই 4 বছর ইমন যখন পাগলের মতো তোকে খুঁজতো তখন আমার বুকের ভেতরটা ছিঁড়ে যেত। যাওয়ার আগে তুই যে আমার হাতে 1 লাখ টাকা তুলে দিয়ে গেছিস ইমনের পড়াশোনার জন্য, সেই টাকাটা নেওয়ার সময় আমার হাত কাঁপছিল। আমি কত বড় পাষাণ যে তোকে অপবাদ দিয়ে তাড়ালাম, আর তুই আমাদের অভাবের কথা ভেবে সাহায্য করে গেলি। মা, তুমি আমাদের 4টা বছর কেড়ে নিয়েছো। এই 4 বছর আমরা দুজন নরক যন্ত্রণায় ছিলাম। তুমি তৃষা আপুর মতো একটা পবিত্র মেয়েকে খারাপ বলে তাড়িয়েছ, অথচ সেই মেয়েটি আমাদের গোপনে সাহায্য করেছে। আমি আজ খুব লজ্জিত মা, আমি নিজের মাকে আর চিনতে পারছি না। ইমনের কথায় রেহানা বেগম আবারও জোরে কেঁদে উঠলেন। ঘরের ভেতরে একটা ভারী নীরবতা নেমে এলো। তিশা এগিয়ে এসে ইমনের হাত ধরল। সে ইমনের রাগ কমানোর চেষ্টা করছে, কিন্তু ইমনের মনে হচ্ছে তার চারপাশের পৃথিবীটা আজ ওলট পালট হয়ে গেছে। সে বুঝতে পারলো তার তৃষা আপু তাকে যতটা ভালোবাসে সে তার অর্ধেকও তাকে বুঝতে পারেনি। সত্য সামনে আসার পর ইমনের রাগ আর অভিমান আকাশ ছোঁয়া ছিল, কিন্তু তৃষার শান্ত ব্যবহার আর তার মায়ের অঝরে কান্না শেষ পর্যন্ত সবকিছু নরম করে দিল। রেহেনা বেগম নিজের ভুল বুঝতে পেরে তিশাকে জড়িয়ে ধরলেন। যে বাড়িতে তিশাকে একসময় অপমানিত হতে হয়েছিল, সেই বাড়িতেই আজ তাকে সসম্মানে বরণ করে নেওয়া হলো। সময় যেন সব ক্ষত ধুয়ে মুছে দিল। এরপরে কয়েকটা মাস কাটলো দুই পরিবারের মান অভিমান ভাঙাতে। ইমনের জেদ আর তিশার ধৈর্যের কাছে শেষ পর্যন্ত সমাজ আর বয়সের দেওয়াল হার মানল। মা, আজ কিন্তু কোনো বাহানা চলবে না। তৃষা আপু আর আমি ঠিক করেছি আমরা খুব সাধারণভাবেই বিয়েটা সারবো। তুমি কিন্তু সেদিন আমায় কথা দিয়েছিলে যে তুমি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দেবে। আমি কি আর তোদের মানা করার সাহস রাখি রে বাবা? এই 4 বছর তোরা যে পরীক্ষা দিয়েছিস তাতে তোদের ভালোবাসায় জয়ী হয়েছে। আমি শুধু দোয়া করি তোরা সুখী হ। তৃষার মতো মেয়ে আমার ঘরে লক্ষ্মী হয়ে আসছে, এটাই আমার বড় পাওয়া। আন্টি, আপনি তো আবারও সেই পুরনো কথা তুলছেন। আমি তো বলেছিলাম আপনার ওপর আমার কোনো রাগ নেই, বরং আপনার ওই শাসন ছিল বলেই ইমন আজ এত ভালো একটা পজিশনে দাঁড়িয়েছে। এখন সব ভুলে হাসুন তো। বিয়ের দিনটা ছিল একদম সাদামাটা, কিন্তু আবেগে ভরপুর। লাল বেনারসি শাড়িতে তিশাকে আজ অপার্থিব সুন্দর লাগছে। সে দাপুটা মেয়েটা আজ লজ্জায় লাল হয়ে বসে আছে। অন্যদিকে ইমন শেরওয়ানি পরে তিশার সামনে এসে দাঁড়ালো। 4 বছর আগে সেই পিচ্চি ছেলেটি আজ সত্যি অনেক বড় হয়ে গেছে, মানসিকভাবে এবং দায়িত্বিক দিক থেকে। কবুল বলার সময় দুজনের চোখের পানি ছিল, কিন্তু সেটা ছিল আনন্দের। তৃষা আপু, সরি, এখন থেকে তো আর আপু বলা যাবে না। তৃষা, তুমি কি জানো ওই দিন যদি তুমি পার্কে না আসতে
তবে হয়তো আমি আজও সেই বেঞ্চে বসে তোমার পথ চেয়ে থাকতাম। ধন্যবাদ আমার জীবনে ফিরে আসার জন্য। তুই না থাকলে আমি কার ওপর রাগ দেখাতাম বলতো? আমার এই জেদ সামলানোর ক্ষমতা তো শুধু তোরই আছে। আর শোন, বিয়ের পর কিন্তু আমি স্কুটি চালানো বন্ধ হবে না। উল্টো তুই পেছনে বসবি আর আমি ড্রাইভ করব, ঠিক আগের মতো। একদম রাজি। আমি তো সারা জীবন তোমার পেছনে বসেই পথ পার করতে চাই। বয়স যাই হোক, তুই আমার সেই দাপুটে তৃষাই থাকবে, আর আমি তোমার সেই আদরের পিচ্ছি হয়েই থাকবো। বিয়ের পর তাদের প্রথম দিনগুলো কাটলো খুনসুটি আর আনন্দে। রাজীবরা এলাকা ছেড়ে পালিয়েছে ঠিকই, কিন্তু এলাকার মানুষ এখন ইমন আর তিশাকে দেখলে পাকা চোখে তাকায় না, বরং শ্রদ্ধার চোখে দেখে। তারা প্রমাণ করে দিয়েছে যে ভালোবাসা যদি সত্যি হয় তবে বয়স বা চারপাশের ষড়যন্ত্র কোনোটাই বাধা হতে পারে না। একদিন বিকেলে ইমন আর তিশা সেই পুরনো লেকের পাড়ে বসে আছে। সূর্যাস্তের আলোয় দুজনের মুখ উজ্জ্বল দেখাচ্ছে। তিশা ইমনের কাঁধে মাথা রেখে বসে আছে, আর ইমন তিশার হাতটা শক্ত করে ধরে রেখেছে। কিরে, হাতি কেন লাল জুতো পরে না? মনে আছে জোকসটা? কারণ হাতির কোনো লাল জামা নেই। দেখছো, তুমি এখনো আমার সেই পচা জোকসগুলো মনে রেখেছো। মনে রাখবো না কেন? এই পচা জোকসগুলোই তো আমাকে 4 বছর বাঁচিয়ে রেখেছিল। ইমন, আমি সত্যিই খুব সুখী। আমিও তৃষা। আমরা হয়তো একটু দেরিতে শুরু করেছি, কিন্তু আমাদের গল্পটা হবে শ্রেষ্ঠ, যে গল্পে কোনো হার নেই, শুধু একে অপরের পাশে থাকার অঙ্গীকার আছে। গদিরের আলোয় তারা দুজন দীর্ঘক্ষণ সেখানে বসে রইল। তাদের চারপাশের পৃথিবীটা আজ অনেক শান্ত আর সুন্দর। সব ঝড় শেষে তাদের ভালোবাসা এক নিরাপদ বন্দরে পৌঁছে গেছে। যে সম্পর্কে শুরু হয়েছিল বিরক্তি আর পাগলামি দিয়ে, তা শেষ হলো এক গভীর ও চিরস্থায়ী মায়ার বন্ধনে।